অপরিচিত কারো কণ্ঠে কথাটা শুনে অনেকটা ভয় পেয়ে যায় আনিকা। নিজের জীবনের গল্প নিয়ে লেখা তার মায়ের ডায়েরিটা বন্ধ করে পিছন ফিরে তাকায় সে। জি ভাইয়া, আমাকে বলছিলেন? এখানে আমাদের মধ্যে শুধু তুমি একাই মেয়ে আছো, সুতরাং তোমাকেই বলছি। আনিকা খেয়াল করে সামনের ছেলেটি একা নয়, তার সাথে আরও 4-5টা ছেলে রয়েছে, যেন একটা গ্যাং। তবে কি এরাই ভার্সিটির সেই বড় ভাই যাদেরকে সকলে ভয় পেয়ে চলে? দূর, আসতে না আসতেই র্যাকিংয়ের চক্করে পড়লাম। ঠিক মায়ের মতো অবস্থা। এই যে কি খেয়ালে ডুবে আছো? না কিছু না, আসলে বাসটা একটু তাড়াতাড়ি চলে এসেছে। মানে? আমি গ্রাম থেকে ঢাকায় এসেছি এই কলেজে পড়তে। এখানে এক মামার বাসায় থাকবো। মামা 8টার সময় আসবে বলেছে। বাস তাড়াতাড়ি চলে এসেছে, তাই এই কলেজের এখানেই দাঁড়িয়ে আছি। আরে উল্লি কি বাচ্চা? ও তো বললোই ও ঢাকায় নতুন, আর এই কলেজও চিনে না। সরি ভাইয়া, আমি আগে যদি জানতাম আমার এখানে থাকায় আপনাদের সমস্যা হবে তবে আসতাম না। না না, সমস্যা কেন হবে? এত সকালে একা দাঁড়িয়ে থাকতে দেখলাম তাই বললাম। ও, তা তোমার হাতে ওটা কি? আমার ব্যাগ? আরে না না, ওইটা না, ওই যে তোমার হাতে। ও এটা এটা আমার মায়ের ডায়েরি, আসার সময় নিয়ে এসেছি। তোমার মায়ের পার্সোনাল ডায়েরি নিয়ে তুমি এসেছো? তোমার মা কিছু বলেনি? আনিকা কিছুক্ষণ চুপ করে থেকে জানালো তার মা বেঁচে নেই। তার জন্মের পরেই তার মা মারা যায়। তার কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবে? যতক্ষণ না মামা আসবে। তা তোমার কাছে কি কোনো ঠিকানা আছে তোমার মামার? জি আছে। দাও আমার কাছে, আমি পৌঁছে দেই। আনিকা কেন জানি আরিয়ানকে বিশ্বাস করতে ভয় পাচ্ছিল। অপরিচিত একটা ছেলেকে বিশ্বাস করে তার সাথে যাওয়া কি ঠিক হবে? কিন্তু এভাবে সকাল সকাল এখানে একা থাকাটাও তো সেফ না। আনিকা অনেকটাই কনফিউজ। আরিয়ানের অবস্থা বুঝতে পেরে বলে উঠল, তুমি আমাকে বিশ্বাস করতে পারো, আমিও তো এই কলেজের ছাত্র। না তেমন না, আসলে এই নিন ঠিকানা। আরে এই ঠিকানা তো খান ডিলার, আমাদের বাসার কাছে। আচ্ছা, তো তোরা থাক, আমি আর জুবাইর গিয়ে ওকে দিয়ে আসি। রাহি তখনই আরিয়ানের কানে কানে বলতে লাগলো, দোস্ত, প্রেমে পড়লি নাকি? এত দরদ যে। যাই হোক, মেয়েটা কিউট আছে। এরপর আরিয়ানের সব ফ্যান্সরা ফিসফিসিয়ে হাসতে লাগলো, যা দেখে আরিয়ান দিল এক জারি। সবাই চুপ হয়ে গেল। কিন্তু এটা সত্য যে আনিকাকে দেখে আরিয়ানের বুকটা কেমন জানি দুঃখ করে উঠেছে। কিন্তু সেদিকে আরিয়ানের খেয়াল নেই। আনিকা তো আর আহামরি সুন্দর না। তাছাড়া আরিয়ানের জন্য সব মেয়েরাই পাগল। আরিয়ান চৌধুরী, লম্বা 6 ফুট 3, গায়ের রং ফর্সা, দ্য ফেমাস চৌধুরী ইন্ডাস্ট্রির একমাত্র মালিক। ছোটবেলায় মা বাবা মারা যাওয়ায় খুব তাড়াতাড়ি ঢুকতে হয়েছে বিজনেস রিলেটেড কাজে। পড়াশোনায় যথেষ্ট ভালো, কিন্তু র্যাকিংয়ের উস্তাদ। তার উপর ভার্সিটির সবার ক্রাশ হওয়াতে কোনো মেয়েকেই পাত্তা দেয় না। বাকিটা গল্পে জানবেন। আরফিন জাহান আনিকা, লম্বা 5 ফুট 6, গায়ের রং শ্যামলা, মা বাবার একমাত্র সন্তান। ওর মাও বেঁচে নেই। গ্রাম থেকে আসলেও যথেষ্ট স্মার্ট। ওকে দেখলে বোঝা যায় না যে ও ঢাকার মেয়ে না। আসলে খানবাড়ির মেয়ে হতে গ্রামের পরিবেশেও রাজরানীর মতো বড় হয়েছে। বরাবরই প্রেম ভালোবাসা থেকে একটু দূরে থাকে। বাকিটা গল্পে জানবেন। পরে আরিয়ান জুবায়ের ও আনিকাকে নিয়ে নিজের গাড়িতে করে সেই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথে তারা টুকিটাকি কথাও বলে। খানবাড়িতে নিজের একমাত্র বাগিনাকে এতদিন পর পেয়ে যেন খুশিতে প্রায় আত্মহারা হয়ে পড়েছেন মিস্টার সোহেল খান। খান ইন্ডাস্ট্রির মালিক আনিকাকে খুব ভালোবাসে নিজের মেয়ের মতো। তাই তো গ্রাম থেকে শহরে নিয়ে এসেছে পড়াবে বলে। মা, কেমন আছিস? এতদূর কিভাবে আসলি? কোনো অসুবিধা হয়নি মামা, এই তো ওনারা আমাকে দিয়ে গিয়েছেন। কারা? তোর পিছনে তো কেউ নেই। আনিকা পিছে তাকিয়ে দেখে জুবায়ের আর আরিয়ান কিছু না বলেই চলে গিয়েছে। এখানেই তো ছিল। যাই হোক, তারা সম্ভবত ভার্সিটির বড় ভাই। যা হোক, তারা ভালোই ছিল, তাই দিয়ে গেছে। আগামীতে কেউকে বিশ্বাস করবি না। ঢাকা শহরে কেউকে বিশ্বাস করতে নেই। তারপর তারা কিছুক্ষণ কুশল বিনিময় করে কথা বলছিল। এরই মাঝে সুভার আগমন। সুভা হলো সোহেল খানের ওয়াইফ ও আনিকার মামি। বাবা ভালোই তো,
মামাকে পেয়ে মামিকে একদম ভুলেই গিয়েছিস। আনিকা দৌড়ে গিয়ে মামিকে জড়িয়ে ধরে। মামি, কেমন আছিস মা? জানিস তোকে খুব মিস করি। তোর মামাকে কত বলেছি তোকে এখানে আর রাখতে, অবশেষে আমার কথা শুনলো। মামি, শুভ ভাইয়া কেমন আছে? শুনলাম ভাইয়া বাইরে পড়াশোনা শেষ করে দেশে ফিরেছে। তুই কিন্তু তোর ভাইকে দেখলে একদমই চিনবি না। তা তো দেখলে বুঝবো। শুভ এখন বাসায় নেই, ও আসবে 2 দিন পর। এক বন্ধুর বাসায় গিয়েছে। এভাবেই সারাদিন কেটে যায় ভালোভাবে। রাতে আনিকা বারান্দায় দাঁড়িয়ে আরিয়ানের কথা ভাবছে। ছেলেটা অদ্ভুত, সাহায্য করলে একটা থ্যাঙ্কস দেওয়ার সুযোগ না দিয়েই চলে গেল। যাই হোক, যদি সত্যি এই ছেলে র্যাগিং গ্রুপের সদস্য হয় তবে তো কাল আমাকে শুধু শুধু ছাড়বে, সাহায্যের প্রতিদান স্বরূপ ইচ্ছা মতো জ্বালাবে। তাতে কি, আমিও টাইট দিতে জানি। যাই হোক, এখন এইসব ভেবে কাজ নেই। মায়ের ডায়েরিটা পরেরটুকু পড়ি। মা বেঁচে থাকতে কখনোই ধরতে দিত না। এখন না হয় জানবো যে তার কারণ কি। মামির মুখে এইসব শুনেছিলাম, মায়ের ডায়েরি জুড়ে নাকি তার প্রথম ভালোবাসার ব্যর্থ গল্প। যাই পরটুকু পড়ি। এসব ভেবেই বারান্দা থেকে রুমে এসে আনিকা আবার পড়তে লাগলো ডায়েরিটা। সেই লোকটা আমার হাত ধরে বাজেভাবে স্পর্শ করতে চাইলো, চেয়েছিল পাশের জনমানবশূন্য জায়গাটাই নিয়ে যেতে, আর বাকিরাও মজা নিচ্ছিল। একদম অসহায় হয়ে পড়েছিলাম। তখনই যেন আল্লাহ আমার জন্য একজন মানুষরূপী দ্রুত পাঠালেন। দেখি একজন অল্প বয়সী ছেলে আমার কাছে এসে সেই লোকটার কাছ থেকে আমাকে ছাড়িয়ে নিল। ব্যাপারটা যেন হজম করতে পারেনি সেই মদ্যপান রত লোকগুলো। তারা তেড়ে আসলো সেই ছেলেটাকে মারতে, কিন্তু অবাক করা বিষয়, ছেলেটি একাই সকলের ইচ্ছে মতো গেলালো। শুধু তাই নয়, তাদেরকে দিয়ে আমার সরি পর্যন্ত বলালো। আরও তাদেরকে বুঝালো যে মেয়েরা মায়ের জাতি, তাদের সম্মান করতে হয়। ছেলেগুলো চলে গেল, তাকে বললাম ধন্যবাদ। সে আমায় জিজ্ঞাসা করলো এত রাতে একা কেন দাঁড়িয়ে আছি। আসলে আমি সকালে ট্রেনটিতে উঠবো, তাই আগে চলে আসাতেই দাঁড়িয়ে আছি। ও, আমিও সেই ট্রেনে উঠবো, আর কিছুক্ষণের মধ্যেই আসবে ট্রেনটি। ও, তারপর আর তার সাথে কথা হয়নি। পুরো স্টেশনে আমি আর ওই ছেলেটা একাই বসেছিলাম একটা টুলে। মাঝে পুরো এশিয়ান সমান দূরত্ব, কিন্তু কেন জানি তাকে অনেক বিশ্বাসযোগ্য মনে হচ্ছিল। একটু পর সকাল হলো, স্টেশনের লোকের আনাগোনা বেড়ে গেল। সময় মতো ট্রেন চলে আসলো। পাশে তাকিয়ে দেখলাম লোকটি নেই, হয়তো সে টিকিট নিতে গিয়েছে। আমি অবশ্য আগেই কিনে রেখেছিলাম, তাই দেরি না করে ট্রেনে গিয়ে বসলাম। অনেক সময় বসে থাকার পরে দেখলাম ট্রেন চলতে শুরু করলো বান্দরবনের উদ্দেশ্যে। সেখানেই আমরা থাকতাম। হঠাৎ আরেকজন যাত্রীর আসার আওয়াজ পেলাম। দেখলাম সেই লোকটা। আপনি? হ্যাঁ আমি। দেখুন কি নিয়তি, আবার দেখা হয়ে গেল। ভালোই হলো, একজন বিশ্বাসযোগ্য কাউকে পেলাম। সামান্য সাহায্যে এত বিশেষ করতে নেই। অতঃপর ট্রেন দ্রুত গতিতে চলতে লাগলো। তার সাথে আর কথা হয়নি। কিছু সময় পরে আমি সাথে সাথে কথা বলতে লাগলাম। 8 ঘন্টার জার্নি, কেউ কি চুপ করে থাকতে পারে? তা আপনার নামটা কি জানা যাবে? কেন নয়, আমি আরুষ চৌধুরী। আপনার নাম? আয়ানা খান। তা আপনি কি বেড়াতে যাচ্ছেন বান্দরবন, নাকি আমার মতো কাজের বদলি হয়েছে? তেমন কিছু না, ওখানেই আমার বাড়ি। ঢাকা বেড়াতে এসেছিলাম ভাইয়ার কাছে। আপনাকে দেখে বা কথা শুনে মনে হয় না যে আপনি ঢাকার মেয়ে না। কথাগুলো সুন্দর। কোথায় যাচ্ছেন? এই একটু বাইরে যাচ্ছি, ট্রেনের দরজার কাছে। আমিও যাব। আসুন ওখানে দাঁড়িয়ে কথা বলি। দুজনেই বেরিয়ে। এরই মাঝে দরজায় আওয়াজ হলো। কি রে, তুই এখনো ঘুমাসনি? এই তো যাচ্ছিলাম ঘুরতে। হাতে কি তোর, কিছু লুকাচ্ছিস? এই না, কিছু না, এখন ঘুমে ধরেছে খুব। আমি ঘুমাবো। আমি ঘুমালাম। একথা বলা আনিকা বালিশের নিচে ডায়েরিটা রেখে ঘুমিয়ে গেল। কাল আবার কলেজ আছে সকালে। পরের দিন, আজ আনিকার কলেজে প্রথম দিন। একটু আগেই মামা এসে দিয়ে গিয়েছে। গেট দিয়ে ঢুকতেই আনিকা খেয়াল করলো দূরে আরিয়ান ও তার ফ্রেন্ডসরা দাঁড়িয়ে আছে। দেখ, ওই
ওই মেয়েটা মনে হয় নতুন। গতকাল দেখা হয়েছিল, এই মেয়ের কথাই তো তোকে বলছিলাম। দেখ মেয়েটা কিন্তু ভালো, শুধু শুধু ওকে র্যাক দিস না। ও ভালো কিনা তাতে আমাদের কি? যখন দরকার ছিল হেল্প করেছি, এখন একটু প্রতিদানটা নেই। একদম ঠিক। এই মেয়ে, এদিকে আসো। জি আপু, কিছু বলবেন? তা ওদিকে কোথায় যাচ্ছিলে? ক্লাসে। ও তা পড়ে যাও। এখন একটা কাজ করো, এক পায়ে দাঁড়িয়ে মুরগির মতো করো। কেন? এত প্রশ্ন কেন করো? দেখো, কাল আমরা তোমাকে সাহায্য করেছি, এখন তোর প্রতিদিন হিসেবে আমাদের কথা তুমি শুনতে বাধ্য। মোটেও না, আমি তো আপনাদের থ্যাঙ্কস বলেছি, এর বেশি আমি কিছুই করব না। এইটুকু মেয়ের কি তেজ! এই, তুমি জানো আমরা তোমার থেকে কত সিনিয়র? জানি তো। বেশি করছো কিন্তু তুমি, এর ফল ভালো হবে না। প্রথমবার তাই মাফ করলাম, আরেকটা সুযোগ দিচ্ছি, চলো আমাদের সাথে। কোথায়? গেলেই বুঝবে। আনিকা ওদের কথার কোনো দাম না দিয়েই এক দৌড়ে হা হয়ে গেল। এই যা, এটা কি হলো? আমাদের ঘোল খাইয়ে দিল। আমাদের কথা মতো না চলার শাস্তি ওকে পরে দেখাবো। এখন চলো সবাই ক্লাসে অ্যাটেন্ড করতে হবে। ইন দ্য ক্লাসরুম। আনিকা হাঁপাতে হাঁপাতে ক্লাসে এসে বসে পড়েছে। যাক, এইবারের মতো বেঁচে গেলাম, পরেরটা পরে দেখব, কিন্তু এই আরিয়ান ব্যাটাকে কিছু করতে হবে। হাই, তোমার পাশে বসতে পারি? অবশ্যই, বসো। তুমি মনে হয় এই কলেজে নতুন, তার র্যাকট্যাক হয়েছো নাকি? হুম। এসেছিল মিস্টার আরিয়ান তার দলবল নিয়ে, আমি পালিয়েছি। ভুল করেছো, পরের বার তোমাকে পেলে সবার সামনে ইচ্ছে মতো অপমান করবে। আমিও কম না, আমাকে কিছু বললে আমিও ইচ্ছা মতো সায়স্তা করব। তোমার কথা শুনে ভালো লাগলো, তা আমরা কি ফ্রেন্ড হতে পারি? আই মিন খুব ভালো ফ্রেন্ড। শিওর, তবে তুমি কি র্যাক হওনি? তা হয়নি, কারণ আমার বিয়ে আরিয়ানের ফ্রেন্ড ছিল, জুবাইয়ের। সবার মাঝে ওই একটু ভদ্র। তুই মনে হয় আমাকে ফ্রেন্ড ভাবিস না? কেন? তবে তুমি করে না বলে তুই করে বলতি। আচ্ছা দোস্ত, রাগ করিস না, এখন থেকে তুমি না তুই। হ্যাপি? ওদের কথার মাঝেই ক্লাসে স্যার এসে পড়ল। তারপর ওরা যথারীতি পড়াশোনা করলো। ছুটির সময় প্লিজ রাজি হয়ে যা দোস্ত, মানা করিস না। না না, একদমই না। তুই যা বলেছিস এমন করলে তোর সাথে এবার আমিও কেলানি খাবো। তোকে কিছু করতে হবে না, শুধু আমাকে একটা পিন দে আর আরিয়ানের বাইক কোনটা দেখিয়ে দে। কিন্তু কোনো কিন্তু না, বন্ধুত্বের দোহাই। দূর, ওই যে ওখানে একসাথে কতগুলো বাইক, তার মধ্যে সবচেয়ে দামি ও সুন্দর ব্লু কালারের বাইকটা হলো আরিয়ানের। এবার বোঝাবো মজা, কিন্তু সে তো আবার সব মেয়ের ক্রাশ, কেউ দেখে ফেললে? তুই যা করার কর, আমি পাহারা দিচ্ছি। আনিকাকে আর পায় কে, এক দৌড়ে আরিয়ানের বাইকের কাছে গেল, দিল পিন দিয়ে টায়ারে একটা গুতা। এবার বুঝবে মজা। কিন্তু আনিকা জানতো না যে কলেজের গেটে সিসি ক্যামেরা লাগানো ছিল, সব ভিডিও হয়ে আছে। কাজ শেষ করে আনিকা সঞ্জুকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। সঞ্জু ভ্যানে করে চলে গেল, আর আনিকাকে নেওয়ার জন্য তার মামা অলরেডি গাড়ি পাঠিয়ে দিয়েছিল। এদিকে আরিয়ানও বাকিদের মেজাজ খুব গরম। সবাই একসাথে আজকে বাইক রেস করবে বলেছিল, কিন্তু বাইকের টায়ার পাঞ্চার হয়ে গিয়েছে। এসব নিশ্চিত ওই ইন্টারের মেয়েদের কাজ। ওই আনিকা নাকি অনিকা কি জানো, ওকে সামনে পেলে ইচ্ছে মতো ছাড়বো। কিরে সবাই অ্যাটম বম, আর তুই কিভাবে এত শান্ত আছিস? সেটা না হয় কালই বোঝাবো। বুঝেছি দোস্ত, কালকে সবাই তাড়াতাড়ি আসবো। আরিয়ানের একটা রহস্যময়ী হাসি শেষে সবাই নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। ইন দ্য খান হাউস। আনিকা ফুলবাগানে হাঁটছিল, তাও আবার মামির শাড়ি পরে, আর ফুলের সাথে পিকচার তুলছিল। অমন সময় একটা ছেলে পিছন থেকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আই মিস ইউ জানেমান। আপাতত পুরো ভার্সিটির স্টোর রুমের মধ্যে বন্দি হয়ে আছি। এমনিতে অন্ধকারে আমার ফোবিয়া আছে, তার উপরে এই অন্ধকার জায়গাটা পুরোটা আমায় পরিষ্কার করতে হবে। ভাইয়ার সাথে আসলেই ভালো হতো। ফ্ল্যাশব্যাক। কি আপনি এভাবে জড়িয়ে কেন ধরছিলেন? ছাড়ুন,
মামি। আই অ্যাম এক্সট্রিমলি সরি, আসলে শাড়িটা আমার মায়ের, তাই বুঝতে পারিনি। মায়ের মানে কি আবল তাবল বলছেন মামি? কি রে, এত ঢাকছিলি কেন? কে এসেছে দেখি? মা। এসেছিস বাবা? মামি, এই ছেলেটা কে? তোমাকে মা বলছে, আবার আমাকে জড়িয়ে ধরেছিল। মা বিশ্বাস করো, আসলে ওই মেয়েটা তোমার শাড়ি পরেছে, তাই পিছন থেকে বুঝতে পারিনি। আমাকে কি 40 বছরের মহিলা মনে হয়? হয়েছে, থাম দুজন। কি শুরু করেছিস? ছোটবেলায় তো কত জামাই বউ খেলেছিস, আর এখন নিজেদের চিনতে পারছিস না? কি? কি? আস্তে, তোরা নিজেরা কথা বল, আমি আসি, কাজ আছে। আপনি কি আমার শুভ ভাইয়া? হ্যাঁ, আর তুমি অনিকা? জি সরি, আসলে আপনি খুব বদলে গেছেন, তাই চিনতে পারিনি। সেম টু ইউ। আনিকা আর কথা না বাড়িয়ে চলে গেল, আর শুভ ওর যাওয়ার দিকে এক দৃষ্টিতে চেয়ে আসে। হয়তো নিজের ছোটবেলার ভালোবাসাকে এতটা দিন পর দেখার জন্য শুভ তাড়াতাড়ি নিজের রুমে চলে গেল। পুরনো কাপড় থেকে নিজের ছোটবেলার কিছু স্মৃতি বিজড়িত জিনিসগুলো দেখতে লাগলো। সত্যি রে, তুই খুব বদলে গেছিস, বড় হয়ে গেছিস। খুব শীঘ্রই মাকে বলে তোকে নিজের বউ করে আনবো। যাই হোক, রাতে খাবারের টেবিলে বসে সবাই কথা বললেও আনিকা চুপচাপ। শুভ বুঝতে পারলো হয়তো এখনো ও নর্মাল হয়নি। যাই হোক, কোনো রকম খাওয়া শেষ করে যে যার রুমে চলে যায়। পরের দিন আনিকা টিপ টিপ পায়ে লুকিয়ে লুকিয়ে কলেজের ভিতর যাচ্ছে, এমনভাবে যেন ও কোনো সিক্রেট মিশনে এসেছে। কেউ দেখে ফেললেই শেষ। শুভ অবশ্য পৌঁছে দিতে চেয়েছিল, কিন্তু আনিকা শোনেনি। এভাবে লুকিয়ে লুকিয়ে কোনো মতে সিঁড়ি পর্যন্ত আসলো। যাক, আরিয়ানের ছোবলে পড়িনি। এমন সময় কাঁধে কারো স্পর্শ পেয়ে থমকে যায় আনিকা। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা না, সরাসরি রাত হয়। কোথায় যাচ্ছিলে মিস টিকটিকি? এই একদম টিকটিক করবেন না। আর কোথায় যাব? ক্লাসে যাচ্ছি। তা আমাদের হাজিরাটা দিয়ে যাও। কিসের হাজিরা? বা তুমি তো তোতলাতেও পারো। তোতলামি বাদ দিয়ে চলো আমার সাথে। আরিয়ান আর কোনো কথার জন্য অপেক্ষা না করেই আনিকাকে কুলে তুলে নেয়। তা দেখে অবশ্য আশেপাশের অনেক মেয়েরই আগুন জ্বলছিল। স্বাভাবিক, এই প্রথম ভার্সিটির ক্রাশ কাউকে কুলে নিয়েছে। আনিকা যে কিছু বলবে সে সুযোগও নেই, ভয় পুরো মুখ বন্ধ। তার উপর এপাশে সিঁড়ি, আশেপাশে কোনো টিচার্স রুম নেই যে কোনো স্যার দেখবে। আরিয়ান ওকে কুলে নিয়েই সোজা হাঁটা ধরল। ভার্সিটির গত 3 বছর ধরে বন্ধ স্টোর রুমে নিয়েই একদম নিচে ফেলে দিল। আউচ! ওপস, লাগলো বুঝি? কাল আমার বাইকেরও খুব লেগেছিল। বিশ্বাস করেন, আমি আপনার বাইকের টায়ার পাংচার করিনি। প্লিজ আমায় যেতে দিন। এক সেকেন্ড, আমরা কখন বললাম যে ওর বাইকের টায়ার পাঞ্চার হয়েছে? ইস, ফেসে গেলাম। না মানে এমনিতেই বললাম। চুপ, একদম চুপ। গেটের সামনে সিসি ক্যামেরাতে সব দেখা গিয়েছে। কি? ভাবছি এখন তোমাকে কি করা যায়। এমন সময় সেখানে এন্ট্রি নিল নীলা, আরিয়ানের খালাতো বোন। ওর সাথে একই ক্লাসে পড়ে। কাপড়ের কোনো সিঁড়ি নেই, সারাদিন মেকআপ নিয়ে ব্যস্ত। নাম্বার 1 ক্যারেক্টার লেস। ওর মতো কিউট কেউ নেই। সব ছেলেরাই ওর পিছে ঘুরে, কিন্তু ছেলেরা আরও ওর মতো মেকআপ পাগলিদের অপছন্দ করে। শুধু উপরে উপরে সুনাম বলে ওর মজা নেয়। আর ওর প্রধান কাজ সারাদিন আরিয়ানের সাথে নাকামি করা। আরিয়ান অবশ্য পাত্তা দেয় না। ওকে শাস্তি আমি দেব। একে তো আরিয়ানের বাইক নষ্ট করেছে, তার উপর ওর কোলে উঠেছে। নীলা ভেবেছিল ওর কথার জবাব কেউ দিবে, কিন্তু কেউ ওকে পাত্তা দিল না। আসলে আরিয়ান সহ ওদের ফ্যান্স গ্রুপে কেউই নীলাকে পছন্দ করে না। তুই কেন এসেছিস? আমাদের তোকে দরকার নেই। আমি যেখানে খুশি যাব, তাতে তোর কি? আহা, থামবি তোরা। এখন আসল বিষয় হলো এই মেয়েকে কি করা যায়। আইডিয়া। তোর বুদ্ধির এখানে কারো দরকার নেই। আমি তোদের সাথে না, আরিয়ানের সাথে কথা বলছি। কাউকে কিছু বলতে হবে না, আমি ভেবে ফেলেছি ওকে কি করা যায়। কি করবি? এই মেয়ে, তোমার শাস্তি হলো এই পুরো স্টোর রুমটা একা পরিষ্কার করবে। যতক্ষণ না কাজ শেষ হচ্ছে এই রুম তালা মারা থাকবে। ওহো মাই বেবি, একদম পারফেক্ট শাস্তি। এই না প্লিজ,
এমন করবেন না, আমি অন্ধকারে ভয় পাই, আমার ফোবিয়া। আর মিথ্যা বলে লাভ নেই, থাকো তুমি এই রুমে। আমি সত্যি বলছি, প্লিজ যাবেন না। ওর কথা কেউ শুনলো না। আনিকাকে স্টোর রুমে লক করে আরিয়ানো বাকিরা চলে গেল, আর নীলা গেল পার্লারে। এখন কি করব? আজ তো ফোনটাও আনতে ভুলে গেছি। থুর। হঠাৎ ওর মনে পড়লো ডায়েরির কথা। সেটা তো ব্যাগেই ছিল, এখন সেটা পরেই টাইম পাস করতে হবে। আনিকা ডায়েরি পড়তে লাগলো। ট্রেনের দরজার সামনে দাঁড়িয়েছিলাম। এত বাতাসে আবদ্ধ চুলগুলো খোলা থাকায় সে পিছনের মানুষটার মুখের উপরে গিয়েই পড়ছে, তা একদমই খেয়াল ছিল না। সরি, আসলে খেয়াল করিনি। ইটস ওকে, মানতে হবে আপনার চুলের একটা নেশালো গ্রান আছে। জি না, আসলে আবহাওয়াটাই খুব সুন্দর। আকাশটা মেঘলা, হালকা বাতাস বইছে, কিন্তু বৃষ্টি পড়লে আরো ভালো লাগতো। আপনার বুঝি বৃষ্টি খুব ভালো লাগে? নিশ্চয়, বৃষ্টিতে ভিজতে আরো ভালো লাগে। এরই মাঝে ট্রেন অপর স্টেশনে এসে পড়লো, কিন্তু আরস বা আয়ানা কেউই এই স্টেশনে নামবে না। ট্রেন ছাড়তে এখনো অনেক সময় বাকি ছিল। বলছিলাম কি, ট্রেন ছাড়তে তো এখনো অনেক সময় বাকি, চলুন দুজনে একটু চা খেয়ে আসি। না না, আপনি যান। চিন্তা করবেন না, আমি ছিনতাইকারী বা মলমপাট্টি নই, চলুন। কিন্তু কিন্তু না, চলুন। আমি আর মানা করতে পারলাম না। দুজনে পাশের একটা ছোট চায়ের টঙে গিয়ে চা পান করছিলাম। এমন সময় ঘুরি ঘুরি বৃষ্টি হতে লাগলো। আমাকে আর পাইকে ভুলেই গিয়েছিলাম সাথে কেউ আছে। মেঘলা আবহাওয়াতে দৌড়ে পাশের বাগানটাতেই চলে গেলাম। আমি ঘুরছিলাম, মনে হচ্ছিল বৃষ্টি যেন আমারই জন্য। হঠাৎই বুঝতে পারলাম কেউ তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। পেছন ফিরে দেখি আরুষ কেমন এক মোহ নিয়ে তাকিয়ে আছে। ভীষণ লজ্জা পেয়েছিলাম। আজও যখন বৃষ্টি দেখি আমার ওর কথা মনে পড়ে। কি মায়া ছিল সেই চাহনিতে। কোনো চাওয়া পাওয়া লোভ ছিল না, ছিল নিঃস্বার্থ এক মায়া। যাই হোক, ট্রেনের আওয়াজে বুঝতে পারলাম এখন ট্রেন ছেড়ে দিবে। আমি আর 1 মিনিট দেরি না করে ট্রেনের কাছে গেলাম। দেখলাম আরুষে এসে পড়েছে। দুজনে আবার নিজেদের সিটে চলে গেলাম। হঠাৎই আরুষ, এই রুমে কি কেউ আছে? জানালার পাশে একটা মেয়ের কণ্ঠ পেয়ে সাথে সাথে ডায়েরিটা বুঝে নেয় আনিকা। আর তখনই, কোথায় ছিলি তুই? তুই সাথে থাকলে ওরা এমন করতো না। একদম ঠিক হয়েছে, বলেছিলাম যে আরিয়ানের সাথে লাগিস না। এখন বুঝ কেমন লাগে। হয়েছে, ভাগ্যিস তুই ওই মেয়ে দুটোর কথা শুনে আমায় খুঁজতে এসেছিস। বুঝতে হবে, আমি মার্বেল আর ডিসি এর মুভি দেখে বড় হয়েছি। সময় মতো সবখানে এমনিতেই পৌঁছে যাই। ন্যাকামি। চল ক্লাসে, আগে ক্লাস শেষ করি। তারপর আনিকা ও সাঞ্জু ক্লাসে চলে গেল। যথারীতি ক্লাস শেষ করে ছুটির সময় মাঠে নেমে এলো। সঞ্জু দেখ, ফুচকা। চল, অনেকদিন হয় ফুচকা খাই না, দুজনে গিয়ে পাল্লা দেই। খেতে পারি, কিন্তু টাকা তুই দিবি। কঞ্জুস। আচ্ছা চল। ফুচকার দোকানে গিয়ে ওরা 2 প্লেট ফুচকা অর্ডার করলো। বেশি করে জাল দিয়ে ওরা ফুচকা খেতে লাগলো। আনিকা তো পারে না যেন দোকানের সব টক এখানেই সাফার করে দেয়। কোনো মেয়ের মুখে লোলা আসলে আমারও দেয় না। যা ভেবেছিলাম, ঢাকার ফুচকা আমাদের বান্দরবনের থেকে বেশি ভালো। বান্দরবন এরিয়াতে গ্রাম্য, তুই ফুচকা কই পাস? আরে ইয়ার, সেখানেও তো স্কুল আছে, তার পাশেই বিক্রি করে। এভাবেই দুজনে হাসি ঠাট্টা করতে করতে ফুচকা খাচ্ছিল। আর তখনই শুভ ওদের কাছে চলে আসে। হ্যালো গাইস। হাই শুভ ভাইয়া, সঞ্জু মিঠিম আমার মামাতো ভাই। হাই ভাইয়া। তো রাস্তা না দাঁড়িয়ে পাশে রেস্টুরেন্টের ভিতরে গিয়েও তো খেতে পারো। কিন্তু এই ফুচকার স্বাদ আলাদা। বাই দ্য ওয়ে, আপনি ভার্সিটিতে কি করছেন? ওই কাছে এক ফ্রেন্ডের বাসা, সেখানে যাচ্ছিলাম। গাড়ি থেকে তোমাদের দেখলাম। যাই হোক, যত কিছু খাও, আমি বিল দিয়ে গেলাম। সাঞ্জু আর আনিকা অনেক মানা করেছিল, কিন্তু শুভ তাও বিল দিয়ে গেল। তারপর ওদের খাওয়ার থামাইকে ইচ্ছা মতো ফুচকা খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। শোন, কাল কিন্তু ভার্সিটি বন্ধ, আর পরশু হচ্ছে নবীনবরণ। ঠিক টাইমে আসিস। প্যারা নাই, চিল।
আমি ঠিকভাবে আসবো। আর হ্যাঁ, শাড়ি না পরলে তোর খবর আছে বলে দিলাম। ওকে ম্যাম, আমি শাড়ি পরে আসবো। বাই। বাই। তারপর যে যা বাসায় চলে গেল। অন্যদিকে তোমাদের যা বলেছি করেছো তো? আসলে তখন আনিকার কথা সঞ্জুকে যেই মেয়েগুলো বলেছিল তাদেরকে আরিয়ানি পাঠিয়েছে। জানি না কি আছে তোমার মাঝে, যার ফলে চাইলেও তোমায় কষ্ট দিতে পারি না। এসব ভাবতে ভাবতেই অফিস রুমের সামনে গিয়ে দাঁড়ায় আরিয়ান। নবীন বরণের সকল দায়িত্ব কলেজের সিনিয়রদের, সেই সুবাদে আরিয়ানকেও এই কাজে হেল্প করতে হবে। এভাবে দুজনে সেদিন কেটে যায়। পরের দিন সকালে, আজ কলেজ বন্ধ, তাই বাসায় থাকবে সারাদিন। এসব ভেবেই নিচে যায় আনিকা, সবার সাথে ব্রেকফাস্ট করে। শুভ খাওয়া বাদ দিয়ে যেন আনিকাকে দেখতে ব্যস্ত। তাকেও খেয়াল না করলেও শুভ ঠিকই খেয়াল করেছে। তাই খাওয়া শেষে শুভকে আলাদা ডেকে পাঠায়। শুভ শুভার রুমের দরজায় নক দেয়। আসবো মা? আয় বাবা, তোর সাথে জরুরি কথা আছে। বলো মা, কি বলবে? দেখ বাবা, আমি তো তোর মা, চোখ দেখলেই তোর মনের কথা আমি বুঝতে পারি। আমি তোর মনের কথা জেনে গেছি। মানে? তুই আনিকাকে ভালোবাসিস। কি হয়েছে বল? আচ্ছা, যদি ভালো নাই বাসিস তবে আর কি করার? ওর জন্য অন্য ছেলে দেখবো? না মা, আমি ওকে অন্য কারোর সাথে দেখতে পারবো না। আমি ওকে ভালোবাসি। জানি, তাই বলছি আর কিছুদিন যেতে দে। আমি আনিকাকে বাড়িরই বউ করে আনবো। সত্যি মা, তুমি জানো না আজ আমি কত খুশি। এই খুশিকে আর কিছুদিন মনের মাঝে পুষে রাখ, পরে না হয় তা প্রকাশ করিস। এক হাসি মাখা মুখ নিয়ে শুভ রুম থেকে বেরিয়ে গেল। সারাদিন এভাবেই কেটে গেল। যেহেতু সময়টা এখন বর্ষাকাল, তাই দুপুর কিংবা বিকেলে বৃষ্টি নামবেই। বিকেলবেলা বৃষ্টি হচ্ছে, সূর্যটাকে মেঘে ঢেকে ফেলেছে। বারান্দায় ধোয়া ওঠা কপির সাথে ডায়েরিটা পড়লে মন্দ হয় না। যেই বাবা সেই কাজ। আনিকা চেয়ারে বসে আবার ডায়েরিটা পড়া শুরু করলো। কিছু অনুভূতি থাকে যে তাদের নিজস্ব কোনো অস্তিত্ব থাকে না, সেই অনুভূতিগুলোর নামও থাকে না। তেমনই এক অজানা ভালো লাগার মতো অনুভূতি কাজ করছিল সেদিন আমার ভেতরে। জানতাম না তখন আরুষের প্রতি আমার এই অনুভূতিটা ঠিক কী ছিল। শুধুই কি ভালো লাগা নাকি ভালোবাসা? আরুষের চোখেও আমি আমার জন্য এক ভালোবাসা দেখেছি। এত অল্প সময়ে লোকটার জন্য একটা আলাদা টান অনুভব করছি। তখনকার দিনে তো আর আজকালকার মতো ফেসবুক বা হোয়াটসঅ্যাপ ছিল না যে যখন যেই ছেলে মেয়ের সাথে ইচ্ছা বন্ধুত্ব করা যায়। 2 দিন পরপরই প্রপোজ, স্কুল ফাঁকে দিয়ে বিএফজিএফকে নিয়ে ঘোরা, বাবা মায়ের কথা না ভেবেই পালিয়ে যাওয়া, এসব তখন ছিল না। তখনকার দিনে ভালোবাসাটা একটা সম্মানের সম্পর্ক ছিল, সত্যিকারের মনের অনুভূতি ছিল। কারো বিচ্ছেদ হওয়া মানে একে অপরকে ধোঁকা দেওয়া ছিল না। হয়তো পরিবারের কথা কিংবা পরিস্থিতির জন্যই তখন আলাদা হতে হতো। তাই হয়তো ওই সময় নিজের প্রাক্তনের প্রতিও একটা আলাদা সম্মান ছিল, যা আজকালের ছেলে মেয়েদের মধ্যে থাকে না। যাই হোক, যে সময়ে আমরা কেউই অপেক্ষা করিনি সেই সময় চলে আসলো। স্টেশনে এসে ট্রেন থামলো, দুজনেই নেমে গেলাম। তো এখন আর দেখা হবে না আমাদের। আপনি কি চান দেখা হোক? আসলে কেন জানি মনে হচ্ছে আপনাকে একটা নজর দেখার জন্য 1000 মাইল পাড়ি দিতে পারি। এভাবে বলবেন না প্লিজ, আমারও খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। যদি চান তো এটা রাখেন। এটা কি আপনাদের ওদিকে ডাকঘর ঠিকানা? চাইলে চিঠি লিখবেন। সেদিন আরুষের চোখ পরিষ্কার খুশির একটা ঝলক দেখেছিলাম, বুঝতে পেরেছিলাম ও ভীষণ খুশি। কথা না বাড়িয়ে ওর কাছে বিদায় নিয়ে গাড়িতে উঠে গেলাম। আসার সময় দেখলাম ও অপলোকে চেয়ে আছে আমার আসার পথে। আমাকে শুনিয়ে শুনিয়ে রবীন্দ্রনাথের কবিতা বলছে। আমিও ভাবছি যে আদৌ কি ও আমাকে ভালোবাসে, সত্যি কি চিঠি লিখবে নাকি এসব শুধুই আবেগ। যতক্ষণ ওর কবিতা শোনা গেল ততক্ষণ চেয়ে রইলাম। পরে অবশ্য বাসায় ফিরে এসেছিলাম। ব্যাস, আর পড়তে মন চাচ্ছে না এখন আনিকার, তাই ডায়েরিটা রেখে দিল। একটা আকর্ষণ যেন রয়ে গেছে। সত্যি কি সেদিন সেই ছেলেটা আমাকে চিঠি পাঠিয়েছিল? যদি পাঠাতো তো আমার বাবার সাথে মায়ের বিয়ে কিভাবে হলো? হয়তো আরো রহস্য আছে এই ডায়েরিতে, তা না হয় কাল পড়ব। এসব ভেবেই বারান্দার টেবিলেই ডায়েরিটা রেখে রুমে চলে গেল আনিকা। পরের দিন নবীন বরণের দিন সকালে
আজ ভার্সিটি খুব সুন্দর করে সাজানো হয়েছে। 10টার মধ্যেই অনুষ্ঠান শুরু হয়ে যাবে। মাঠের মাঝখানে খুব বড় করে স্টেজ বানানো হয়েছে। সেখানে বিভিন্ন খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আরিয়ান ওর ফ্রেন্ডদের উপর নবীনদের সকল আনুষ্ঠানিকতার দায়িত্ব পড়েছে। তাই সকাল থেকে আরিয়ান বিজি ওর কাজ নিয়ে, আর সব মেয়েরা বিজি তাদের ক্রাশকে দেখতে। আরিয়ান আজ একটা ব্ল্যাক কালারের পাঞ্জাবি পরেছে, নিচে কালো পায়জামা, হাতে ব্ল্যাক ঘড়ি, চুলগুলো একপাশে সাইড করা, পায়ে ব্ল্যাক শু, একদম চকলেট বয়ের মতো লাগছে। সব রেডি তো? সব রেডি আছে। এখন অনুষ্ঠান শুরু হলে সব মেয়েরা স্টেজে আসবে আর আমরা সবার হাতে ফুল দিব। আর আমিও খেলার আয়োজন করে নিয়েছি। রিয়া পরেছে একটা পিঙ্ক গ্রাউন, কানে হোয়াইট ডায়মন্ডের কানের দুল, হাতে ব্যাসলাইট। রাহিত পরেছে পিঙ্ক জ্যাকেট ও সাদা জিন্স, হাতে হোয়াইট ঘড়ি। একদম কাপলের মতো লাগছে দুজনকে। গুড। আর রাহিত, তুই বক্সে সবকিছু রেডি রেখেছিস তো নাচের প্রোগ্রামের জন্য? সব রেডি বস। আমি তো ভাবছি কে হবে সেই লাকি গার্ল যাকে আরিয়ান চুজ করবে। তা না হয় পরে দেখিস, এখন চল মাইকে সকলকে স্বাগত জানাই। দেখ দোস্ত, আমার ডান্স পার্টনার। সবাই কলেজের গেটের দিকে তাকালো, দেখলো আনিকা ও সাঞ্জু একসাথে ভিতরে ঢুকেছে। সাঞ্জু নেভি ব্লু কালারের শাড়ি পরেছে, হাতে চুড়ি, চুল খোপা করা, খোপায় বেলি ফুল, হাতে বেলি ফুলের বেস, কানে সাদা পুতির ঝুমকো। জুবাইরও আজ ব্লু পাঞ্জাবি পরেছে, একদম পারফেক্ট কাপল। আনিকা আজকে একটা ব্ল্যাক কালারের সিল্ক শাড়ি পরেছে, আঁচল একপাশে ভালানো, দু হাতে চুড়ি, চুলগুলো খোলা, একপাশে ফুল দেওয়া, কানে সাদা পাথরের কানের দুল, মুখে হালকা মেকআপ। মিডিল ক্লাস মেয়েটাকে আজ একটু বেশি সুন্দর লাগছে। জুবাইরকে আর পাইকে, সে তো হাওয়ার সাথে বেশি বেশি সাঞ্জুর কাছে চলে গেল। হাই মেরে যান, আমাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে মনে হয়। ন্যাকামি ঢং দেখে পাচ্ছি না। দুলা ভাই, আমিও কিন্তু আছি, আমাকে কি দেখা যায় না? এই না, তোমাকে জাস্ট ক্রাশ গার্ল লাগছে সত্যি। তো আজকেও কি শালিকে র্যাকট্যাক দিবেন নাকি? এভাবে বলো না প্লিজ। সেদিন আমি থাকলে এসব কিছুই হতো না। বাট বিলিভ মি, আরিয়ান খুব ভালো ছেলে। এখন কি দাঁড়িয়ে থাকবো নাকি যেতে দিবা? চলো চলো, আর এই নাও দুজনের জন্য ফুল। তারপর ওরা স্টেজে চলে গেল। এদিকে সবেমাত্র নীলা ভার্সিটি এসেছে। ওকে থেকে সবাই হাসতে হাসতে শেষ। এত পরিমাণ মেকআপ করেছে যে ভূত দেখলে স্বয়ং ভয় পাবে শিওর। তার উপর হাঁটুর উপরে উঠে যাওয়া চিপা শুটকির মতো ড্রেস। আরিয়ান তো ভীষণ বিরক্ত হচ্ছে, কারণ প্রতিবার আরিয়ানের এত সুন্দর সুন্দর মেয়েরা নাচতে চাইলেও তাকে এই প্রতিবন্ধীর সাথে নাচতে হয়। কারণ আরিয়ানের খালা তাকে বলে দিয়েছে তার মেয়েকে যেন অন্য কোনো ছেলে স্পর্শ না করে। সে তো আর জানে না নীলা কত বড় চরিত্রহীন। যাই হোক, এইসব ভেবেই বেচারা ক্রাশ বয় ডিপ্রেশনে চলে গেছে। এবার যে করেই হোক অন্য কারোর সাথে নাচতে হবে আরিয়ানের। অবশেষে অনুষ্ঠান শুরু হলো। আরিয়ান খুব সুন্দর করে উপস্থাপনা করেছে, সকলকে নতুন কলেজে স্বাগত জানিয়েছে। সব মেয়েদের অবশ্য বক্তব্যের থেকে আরিয়ানের প্রতি খেয়াল বেশি। সো গাইস, রেডি ফর দ্য নেক্সট রাউন্ড। আমাদের রাহিত আপনাদের সকলকে একটা গান শোনাবে। আর ইউ রেডি? ওই, আমি কখন বলছি গান গামো? আরে এই সুযোগ, গানে গানে রিয়াকে মনের কথা বলে দে। কি? একদম ন্যাকামি করবি না। সবাই জানে তোর মনের কথা, শুধু রিয়া বাদে। কিন্তু কোনো কিন্তু না, রিয়ার দিকে তাকা আর একটা গান গা। কি রে, তোরা কি ফুসফুস করছিস? আমাকে বলবি না? না না, কিছু না, এই তো গান গাচ্ছি। বাকিটা নিজে শুনবেন, জুবিনের গান। সবাই জুড়ে জুড়ে হাতাতালি দিয়ে উঠল। সত্যি গানের গলা যেমন সুন্দর, তেমন আবেগ দিয়ে গাওয়া। সত্যি দোস্ত, জাস্ট ওয়াও। তোর তো পছন্দ হয়েছে, আর কি? মানে কিছু না। পরে রিয়া মাইক নিল। তো গাইস, এখন হবে ডান্স প্রতিযোগিতা। এখানে তোমাদের মাঝ থেকে আরিয়ান ও জুনায়েদ যে কোনো দুজন মেয়েকে নিজের জুটি হিসেবে চয়েস করবে। তারপর তোমরা সিদ্ধান্ত নেবে কে উইনার। সবাই জুড়ে হাতাতালি দিয়ে উঠল। জুবায়ের সাঞ্জুর নাম নিল। সবাই তো জানতো, কারণ ওদের রিলেশনশিপ পুরো কলেজে বিখ্যাত লাভ বাইট হিসেবে। এখন আরিয়ানের পালা।
দোস্ত, কি মনে হয় এভাবে আরিয়ান তোকে চয়েস করবে? অবশ্যই, মা তো বলেই দিয়েছে। তোর নিউ বিএফ এর খবর কি? ওর সাথে কিছু হয়েছে? সব হয়ে গেছে, তবুও ব্রেকআপ। এমন সময় ওদের কথার মাঝে আরিয়ান সবার সামনে নিজের পার্টনারের নাম অ্যানাউন্স করলো, আর সবাই শক। নীলা তো অনেক অপমান হয়েছে, আরিয়ান আনিকার নাম বলেছে। এর রিভেঞ্জ আমি নেবই। আর এরপর নীলা কলেজ থেকে বেরিয়ে গেল, আর আনিকা না চাইতেও স্টেজে গেল, কারণ এখন সবার সামনে কোনো ঝামেলা করা যাবে না। এত মেয়ে থাকতে আমাকে কেন চুজ করছেন খবিশ? সবাই আমাদের দেখছে তাই ঝগড়া করতে চাচ্ছি না। একদম কাছে আসবেন না। আমরা এখানে নাটক করতে আসিনি, নাচলে ধরতে হবেই। আর তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। ওই নীলা তোমাকে পছন্দ করে না, তাই নীলার প্যারা থেকে বাঁচতেই তোমার সাথে নাচ। যত সব। তারপর নাচ শুরু হলো। আনিকা, আরিয়ান ও সাঞ্জু জুবায়ের। নাচের মাঝে সাঞ্জু জুবায়েরকে বলল, শোনো, একটা কাজ করো। কি? দেখো, ওদের দুজনকে একসাথে কত ভালো লাগছে। ওদের মাঝে একটা কানেকশন হলে ভালোই হবে। তোমার মনে হয় আরিয়ান ভালোবাসা, প্রেম এসবে একটু বিশ্বাস করে? তাতে কি, ওর চোখে আমি আনিকার জন্য অনেক কিছু ফিল করতে দেখেছি। তো এখন আমরা কি করব? চলো আমরা ইচ্ছে করে হেরে যাই, ওরা অন্তত বুঝবে ওরা কত পারফেক্ট ফর ইচ আদার। অ্যাজ ইউর উইশ। নাচের শেষে রেজাল্টে যেমন আনিকা ও আরিয়ান অবাক, তেমনই বাকিরাও। ফ্ল্যাশব্যাক, ওরা ইচ্ছে করেই হেরে গেল, যার ফলস্বরূপ আনিকা ও আরিয়ান জিতে গেল। কিন্তু ওদের নাচও যথেষ্ট ভালো হয়েছে। বর্তমানে আনিকা একটা কফি শপে বসে আছে। কলেজে অবশ্য এখনও অনুষ্ঠান চলছে, কিন্তু আনিকাকে সন্ধ্যার আগে বাসায় যেতে হবে। এখন এখানে এসেছে কারণ শুভ ওকে আসতে বলেছে, কিছু বলবে বলে। এখানে আসছে না কেন? বললো তো এখানেই আসতে। এমন সময় সেখানে আরিয়ান আসলো। ও আসলে অনুষ্ঠানের মাঝে নিজেকে একটু রিল্যাক্স করতে এসেছিল, এক কাপ কোল্ড কফি খেয়ে। এই যে মিস একা নাকি বিএফও আছে সাথে? আমাকে আপনি কেন আপনার মতো ভাবেন? বসতে ইচ্ছে হলে বসেন, নয়তো আমাকে শান্তিতে আইসক্রিমটা খেতে দিন। লিসেন, এটা আমার এক ফ্রেন্ডের কফি শপ। তো তাতে আমার ঘরে ডিম হবে? তুই সোজা কথা বলতে পারো না নাকি? না গো, আমার জন্ম থেকে এই ঘরের একটা রোগ তেরা। তোমার সাথে যেই ছেলের বিয়ে হবে তার লাইফ পুরো তেজপাতা। আপার বকবক হলে আপনি এনজয় করুন, আমি গেলাম। কথা বলে আনিকা উঠে চলে যেতে নিলেই শাড়িতে পা আটকে পড়ে যেতে নিল, কিন্তু তখনই আরিয়ান ওকে ধরে নিয়েছে। আনিকা কিছু না বলে চলে গেল, কারণ এমন একটা ঘটনায় আশেপাশের সবাই হাততালি দিয়ে উঠেছে, যেন ওরা জিএফবিএফ। অন্যদিকে একটা রুমে বসে ভীষণ ড্রিঙ্কস করছে শুভ। আজও গিয়েছিল ঠিকই, কিন্তু গিয়ে আনিকাকে আরিয়ানের কোলে দেখে রাগে চলে আসে। তোর সাহস কি করে হয় রে অনিকা? তোর মনে হয় তোকে আমি অন্য কারো হাতে তুলে দিব? তুই আমার না হলে কারো হবি না। তোকে আমি পাবই, তা জোর করে হোক বা ভালোবেসে। আই শিওর। এভাবেই কেটে গেল কয়েকদিন। আনিকা একটা বিষয় বুঝছে, শুভ ওকে ইগনোর করে, কিন্তু কেন করে তার জানা নেই। এদিকে টুকিটাকি কলেজে প্রতিদিনই আরিয়ানের সাথে আনিকার বাজে এটা ওটা নিয়ে, কিন্তু কেন জানি দুজনের মনেই তাদের অজান্তে একটা আলাদা ফিলিংস তৈরি হয়েছে। যাই হোক, এভাবে আরও কিছুদিন যাওয়ার পর একদিন আবার বৃষ্টি পড়ছিল গুড়ি গুড়ি। আবার কয়েকদিন পর আজ আনিকা তার বাসার বারান্দায় বসেছে ডায়েরিটা নিয়ে। আজও জেনেই ছাড়বে আদৌ আরশ কি আয়নাকে চিঠি লিখেছিল, নাকি মায়ের আবেগটাকে চাপা দিয়েছে। সেদিন তো বাড়িতেই চলে এসেছিলাম, সেদিনই দেখি আমার ছোট ভাইটা দাঁড়িয়ে আছে পথে, আমার জন্য আমাকে দেখে এসে জড়িয়ে ধরলো। আপু, কিরে কেমন আছিস? এই কয়দিন তো আমাকে জ্বালাতে পারিসনি। কিন্তু এখন জ্বালাবো, আগে আমার চকলেটটা দে। কিসের চকলেট? আমি তো তোর জন্য কিছু আনি নাই।
এই কথা শোনা মাত্র ছোট সোহেল রাগ করে ঘরে চলে গেল আর ঘর থেকে আমার মা বাবা বের হলো। এতদিন পর আমাকে পেয়ে তাদের যেন আর তরি সইছে না। সে কি আপ্যায়ন, মনে হয় আমি এই বাড়ির মেয়ে না। যাই হোক, এর মাঝে সোহেলের কাছে গিয়ে ওর জন্য আনা চকলেটগুলো দিয়ে ওর রাগ ভাঙালাম। এভাবেই সারাদিন কেটে গেল। ভেবেছিলাম এত ব্যস্ততায় হয়তো আরুষ আমার কথা ভুলেই গিয়েছে, কিন্তু আমি ভুলছিলাম। কিছুদিন পরে ডাকঘর হতে পোস্ট মাস্টার আমার জন্য একটা চিঠি নিয়ে এলো। গোপনে চিঠিটা নিলাম যেন কেউ না দেখে। চিঠিটা দেখে আরুষের জন্য আমার অনুভূতিটা আরো তীব্র হতে লাগলো। সে পৌঁছে সবার আগে আমাকে চিঠি দিয়েছে। আসতে এতদিন সময় লেগেছে। সেখানে সে নিজেকে নিয়ে অনেক কিছু বলল, আমার দিকেও প্রশ্ন ছুড়ে দিয়েছে। আমিও ওকে উত্তর দিয়ে মনের নানা কথা রেখে একটা চিঠি পাঠালাম। জানি এই চিঠি পৌঁছাতে প্রায় সময় 1 মাস লাগবে। তখনকার দিনে যোগাযোগ ব্যবস্থা এমনই ছিল, তবুও এই অপেক্ষায় একটা আলাদা টান আছে, ভালো লাগা আছে। এভাবেই কয়েক মাস অপেক্ষা করে আমরা চিঠিতে কথা বললাম। ওর দেওয়া এতগুলো চিঠি এখনো আমার কাছে আছে। এর মাঝে একদিন আমাকে পাত্রপক্ষ দেখতে এসেছিল। আমিও এটা ওটা বলে বিয়ে ভেঙে দিয়েছি। একদিন রাতে বাবা আমার রুমে আসলো। আসবো মা? আসো বাবা। তোকে একটা কথা বলবো, সত্যি করে উত্তর দিস তো? বলো বাবা। মা, তুই এখনো বিয়ে কেন করতে চাচ্ছিস না? বাবা, আমি পরীক্ষা দিয়ে তারপর বিয়ে করব। সত্যি বলছিস তো? তোর যদি কাউকে ভালো লেগে থাকে তবে আমাকে বলতে পারিস। সেদিন চাইলো বাবাকে আরুষের কথা বলতে পারতাম, কিন্তু বলিনি, কারণ এর আগে একদিন আমার আরুষের সাথে দেখা করতে হবে। তাই বাবাকে এটা ওটা বুঝিয়ে পাঠিয়ে দিলাম। আর আমার পরবর্তী চিঠিটা ওকে বললাম একদিন দেখা করতে। এখন শুধু সেই দিনের অপেক্ষায়। ডায়েরি পড়ে এসব কল্পনা করতে করতে কখন যে আনিকা ঘুমিয়ে গিয়েছে নিজেরও খেয়াল নেই। হাত থেকে ফসকে ডায়েরিটা খাটের পাশে পড়ে গেল। পরের দিন সকালে স্বাভাবিকভাবেই ভার্সিটিতে এসেছে আনিকা, সাথে সাঞ্জুও আছে। দোস্ত, নিউজ পেয়েছিস? কি নিউজ? আরে রাহিত ভাইয়া রিয়া আপুকে প্রপোজ করেছে। ও ওয়াও, ট্রিট কি পাবো না? আমি ভাবি হিসেবে পেলে তুইও পাবি শিওর। ভালোই। আচ্ছা তুই যা, তোর কমার্সের ক্লাসে, আমি সায়েন্সের ফিজিক্স ক্লাসের জন্য দোতলায় গেলাম। আচ্ছা যা। পথে আবার আরিয়ানের সাথে দেখা। এই যে মিস শেরনি, কোথায় যাচ্ছ? মঙ্গল গ্রহে। ও রিয়েলি? ওখানে আমার 3টা এলিয়েন জিএফ আছে, ওদেরকে বলো আমার সাথে দেখা করতে। সরি, পারবো না। কিন্তু কাল সকালে 8টার মধ্যে চলে আসতে পারবে? কেন? কাল সবাই পিকনিকে যাব ভার্সিটি হতে, বাকিটা স্যার ক্লাসে বলবে। কোথায় যাব? মঙ্গল গ্রহে। ও, গার্লফ্রেন্ডদের কাছে। আর শোনো, কালকে অনেক মেয়ে ঢং করে ওয়েস্টার্ন ড্রেস পরবে আর ভারী মেকআপ করবে। তো তোমাকে যেন এমন না দেখি। আর পারলে শাড়ি পরে আসবে, পিঙ্ক কালারের। এই কথা বলে একটা টেডি স্মাইল দিয়ে আরিয়ান সেখান থেকে চলে আসে। আর আনিকাও মুচকে এসে ক্লাসে চলে যায়। রাতে আনিকা মামিকে ও মামাকে অনেক কষ্টে রাজি করিয়েছে যাওয়ার জন্য। এদিকে শুভ সবকিছুই শুনেছে আর বলেছে যে সবাই আনিকাকে আরিয়ানের জিএফ মনে করে। তাও জানে শুভ। কেন জানি এখন শুভর মনে কোনো ভালোবাসা নেই। হয়তো ওর ভালোবাসায় কোনো কমতি ছিল, নয়তো সত্যিকারে ভালোবাসা কখনো শেষ হয় না। ওর মাথায় এখন শুধু আনিকাকে পাওয়ার জিত রয়েছে। এই পিকনিকই তোমাকে আমার থেকে দূরে যাওয়ার শাস্তি বুঝিয়ে দেবে সুইট হার্ট। একথা বলে একটা ডেভিল স্মাইল দিয়ে শুভ চলে আসে। পরের দিন আর কিছুক্ষণ পরেই বাস ছাড়বে। সব ছাত্রছাত্রীরা বাসের কাছে এসে দাঁড়িয়ে আছে। নীলাসহ কিছু মেয়ে এত সেজেছে যে ভূতের মতো লাগছে, কিন্তু সব ছেলেদের নজর শুধু 3 জনের দিকেই, আনিকা ও রিয়া ও সাঞ্জু। ওদের 3 জনকেই দারুণ লাগছে। আর আরিয়ান তো পুরো ক্রাশ খেয়ে বেকা হয়ে আছে। ভাবা যায় সব মেয়েদের ক্রাশ আজ নিজেই অন্য কারো উপর ক্রাশ খেয়েছে। আরিয়ান একটা মিষ্টি কালারের পাঞ্জাবি পরেছে, সাদা পায়জামা, হাতে ঘড়ি। ঠান্ডায় ঠোঁটগুলো গোলাপি গোলাপি লাগছে, যেন মনে হয় লিপস্টিক দিয়েছে। কিন্তু আসলে তেমন না। আজ আনিকা একটা হালকা পিঙ্ক কালারের শাড়ি পরেছে, আঁচল একপাশে ফালানো, হাতে ব্যাসলাইট, কানে কানের দুল, কপালের মাঝে একটা টিকলি। চুলগুলো খোলা ছিল কিন্তু বারবার বাতাসে উড়ে বলে খোপা করে রেখেছে। একদম আরিয়ানের বউ বউ লাগছে। রিয়া
পরেছে একটা সাদা গ্রাউন সাথে ম্যাচিং জুয়েলারি ও রাহিত পরেছে একটা সাদা শার্ট প্যান্ট সাথে ম্যাচিং ঘড়ি ও শু। সাঞ্জু একটা খয়েরি শাড়ি পরেছে সাথে চুড়ি ও কোপায় গোলাপ ফুল, কানে দুল। জুবায়ের পরেছে খয়েরি পাঞ্জাবি সাথে জুতো ও ঘড়ি। মেজাজটা গরম করতেছস কিন্তু। কেন? আমি আবার কি করলাম? তোরে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর তুই চুল খোপা করে রাখছস। গরম লাগে। তোর গরম তুই পকেটে রাখ, চুলগুলো খোপা করেছিস কাজের বুয়ার মতো লাগছে। ভালো হয়েছে, তাও সকাল থেকে কতগুলো প্রপোজাল পেয়েছি। একটু পর যখন সে চুল খুলে দিবে তখন বুঝবা। কে খুলে দেবে? এমন সময় সেখানে আরিয়ান ও জুবায়ের চলে এলো। বাস রেডি, চলো তোমরা আমাদের পার্সোনাল ভিআইপি বাসে যাবে। ভাই আমি যাব না, ও যাক। কুত্তি কেন? এমনি, আমি আমাদের ইয়ারের বাসে যাব। তুই দুলা ভাইয়ের সাথে যা। পারতেই হবে, তুই আমার সাথেই যাবি। এত ন্যাকামি না করে বললেই হয় বিএফ এর সাথে যাব। আপনি কিন্তু একটু বেশিই বোঝেন। তুমি আমার সাথে যাবা, চলো। এ কথা বলে আরিয়ান আনিকাকে টানতে টানতে নিয়ে গেল বাসের ভিতর। তা দেখে অবশ্য নীলার মুডটাই নষ্ট হয়ে গেছে। আরিয়ান সাপ মানা করে দিয়েছে নীলাকে ওদের বাসে উঠতে। পরে রিয়া, রাহিত, জুবায়ের, সাঞ্জু সবাই বাসে উঠলো। ওরা যেহেতু ভার্সিটির সিনিয়র তাই ওদের বাসে কোনো টিচার নেই। রাতে কি কোনো সিট ফাঁকা আছে? আছে, কেন? আমি আপনার পাশে বসবো না। ও রিয়েলি? তুমি জানো আমার পাশে তো দূরে থাক, আমার সাথে এক বাসে যাওয়ার জন্য সব মেয়েরা কত ড্রিম দেখে। আপনার সাথে কথা বলাই বেকার। আমি এখন গান শুনবো সারা পথ। এমনি একটু পর বৃষ্টি নামবে, মেঘ জমেছে, আর আমি বৃষ্টিতে গান শুনতে শুনতে ঘুমাই। কি তুমি এত সুন্দর ট্রিপে ঘুমাবে? অ্যাজ মাই উইশ। তা হবে না, তোমার আমার সাথে কথা বলতে হবে, নয়তো আমি বোর হয়ে যাব। সো হোয়াট, আমার ঠেকানা। আরিয়ান কিছু না বলেই আনিকার খোপার কাঠিটা টান দিয়ে খুলে দিল। হোয়াটস দিস? আমার কাঠি দেন। পারবো না, চুল খোলা থাক, বাতাসে উড়বে আর তুমি বিরক্ত হবে, এটা তোমার শাস্তি। ওকে ফাইন। আনিকা আর কোনো কথা বাড়ালো না, কানে হেডফোনস লাগিয়ে গান শুনতে লাগলো। আরিয়ানও কম কিসে জোর করে একটা হেডফোন নিজের কানে গুঁজে নিল। বাহ, তুমি তো খুব রোমান্টিক, সব সুন্দর গানের প্লে লিস্ট। চুপচাপ শোনেন, নয়তো শুনতে দিব না। আরিয়ান আর কিছু না বলে গান শুনছে। একটার পর একটা গান প্লে হচ্ছে। অন্যদিকে আজকে তোমাকে খুব সুন্দর লাগছে। আইনো, দেখো আনিকা ও আরিয়ান কিভাবে একসাথে গান শুনছে, তাও ওরা স্বীকার করে না মনের কথা। ওদের কথা বাদ দাও, ওদের জ্বালানো সব কিছু আমি রেডি করে রেখেছি। এখন এটা আমাদের পার্সোনাল সময়। আবার নাহি তো রিয়াকে সকালে প্রপোজ করেছে, ও রিয়া অ্যাকসেপ্টও করেছে, কিন্তু কেউ জানে না। এদিকে কিছুক্ষণ পর মেঘলা আকাশ, হালকা বাতাস বইছে, গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে। এক আলাদা রোমান্টিক আবহাওয়া। আনিকা ঘুমিয়ে গিয়েছে, ঘুমের ঘোরে মাথাটা আরিয়ানের কাঁধে রাখা। সেদিকে খেয়াল না করেই ঘুমাচ্ছে আরামে আনিকা। আরিয়ান আনিকাকে দেখছে, চুলগুলো বারবার বাতাসে উড়ে আনিকার মুখের উপর পড়ছে। আরিয়ান আস্তে করে চুলগুলো কানে গুঁজে দিল, জানালাটা একটু বন্ধ করে দিল, তারপর নিজেও চলে গেল ঘুমের সাগরে। প্রায় 3 ঘন্টা পর আনিকার ঘুম ভাঙল সবার হাসির আওয়াজে। টিপ টিপ করে চোখ মেলে দেখে রিয়া ও বাকিরা ওদের দিকে তাকিয়ে আর হাসছে, কেননা আনিকা আরিয়ানের বুকে একদম গুটিসুটি হয়ে শুয়ে আছে। আনিকা তাড়াতাড়ি সরে গেল, তাতে আরিয়ানের ঘুমও ভেঙে গিয়েছে। যাক, এদের ঘুম ভাঙলো তবে। তারপর সবাই যে যার হোটেলের রুমে চলে গেল। সবার খুব ইচ্ছা ছিল সমুদ্রের তীরে ঘোরার, কিন্তু অলরেডি জ্যামের কারণে অনেক দেরি হয়ে সন্ধ্যা হয়ে গিয়েছে। তাই কাউকে এখন সেন্ট মার্টিনের সুন্দর পরিবেশ উপভোগ করতে দেওয়া হবে না। কাল সকালেই সবাই ঘুরবে। যে যার রুমে মুড অফ করে চলে গেল। রাত প্রায় 2টা। এমন সময় একটা মেয়ে একটা লং ব্লু কালারের জামা পরে সাগরের তীরে বসে আছে। যতই সবাই বারণ করুক, আনিকা সবার ঘুমানোর পর একাই হোটেল থেকে এই তীরে একা চলে এসেছে।
এমন সময় ভাগ্যবশত সেখানে আরিয়ানের দেখা। তুমি এখানে? হ্যাঁ, আপনি কি করছেন? আমার ঘুম ভেঙে গিয়েছিল, তাই চলে আসলাম তীরে। দেখলাম কেউ নেই, এসে দেখি তুমি। আমারও সেম। আরিয়ান কিছু না বলে গিটারটা নিয়ে পাশে বসলো। পায়ে কিছুটা জল লাগছে, জ্যোৎস্নার রাতে সাগরের পানি চিকচিক করছে। আরিয়ান অবশ্য আনিকাকেও দেখছে, এমন আলোতে ওকেও একটু অন্যরকম লাগছে। আমরা দুজনেই টিচারদের কথা অমান্য করে এসেছি, এখন কেউ দেখলে? তবুও এত সুন্দর দৃশ্য দেখতে একটু বকা খেলে কিছু হয় না। তুমি একা একটা মেয়ে, এভাবে চলে আসলে যদি কোনো বিপদ হতো? হবে না, আমি গ্রামের মেয়ে, এমন পরিবেশে আমি অভ্যস্ত। আর সমুদ্র আমার খুব প্রিয়। ও, আমারও। তার সাথে যখন গিটার আছে, একটা গান শোনান, এমন পরিবেশে পারফেক্ট। জো হুকুম মেরে আকা। তারপর ওরা আরো কিছু সময় থেকে যে যার রুমে চলে গেল। পরের দিন এই গানটা একা ছাদে জ্যোৎস্না রাতে শুনে দেখবেন, খুব ভালো লাগবে। আজকে আবহাওয়াটা খুব গরম, কিন্তু সেটাই যেন সব ছাত্রদের জন্য আরো ভালো খবর। সব ছেলেরা যে সমুদ্রে নামতে পারবে। কি রে, ওঠ আর কত ঘুমাবি? আরে দোস্ত, ডাকিস না, আর একটু ঘুমাই। না, একদম না, অনেক সকাল হয়েছে, সবাই নাস্তা করে রেডি হচ্ছে আশেপাশে ঘুরতে যাওয়ার জন্য। আচ্ছা, উঠতেছি। তারপর ওরা ফ্রেশ হয়ে নাস্তা করে রেডি হয়ে নিল। আনিকা একটা পিঙ্ক কালারের জামা পরেছে, আর সঞ্জু একটা লং 3 পিস পরেছে ইয়েলো কালারের। অতঃপর ওরা নিচে গেল। সবাই মিলে পাশেই একটা সুন্দর জায়গায় ঘোরার জন্য গিয়েছি। নীলা ও ফ্রেন্ডসরা তো একদম ছবি তুলতে তুলতে শেষ। আনিকা এখন একাই দাঁড়িয়ে আশেপাশে সৌন্দর্য উপভোগ করছে, আর সঞ্জুকে একটু আগে জুবাইয়ের সাথে নিয়ে গেছে। ভাও, আহ, ভয় পেয়েছো? এইভাবে পেছন থেকে কেউ এসে হুট করে চিৎকার করলে তো ভয় পাবোই। ও তাই তো, একা কেন? আপনার বেস্টু এসে আমার বেস্টিকে নিয়ে গেছে। চলো তবে তুমি আর আমি ঘুরি। দরকার নেই, আমি কোনো উল্লুর সাথে ঘুরি না। কি, আমি উল্লু? আপনার থেকে তো উল্লু অনেক ভালো। তাই না? এমন সময় আরিয়ান দেখলো আশেপাশে সবাই যে যার মতো ব্যস্ত। আরিয়ান হুট করে আনিকাকে কুলে তুলে নিল। আনিকা তো অবাকের জন্য একদম আসীন হয়ে গেছে। এমন সময় আরিয়ান ওকে নিয়ে পাশে একটা জায়গায় নিয়ে গেল, তারপর নামিয়ে দিল। আজব তো, আমাকে কোলে কেন তুলছেন, আর এখানেই বা কেন আনছেন? তোমাকে একটা কথা বলার ছিল। কি এমন কথা যা সবার মাঝে বলা যাবে না? আসার পর থেকে দেখছি একটা ছেলে তোমাকে ফলো করছে বারবার। বি অ্যাওয়্যার। মজা করার আর জায়গা পান না? আমাকে কে ফলো করবে? দেখি কোথায় সে। আমি সেই ছেলেটা, একটু সরতেই তোমাকে এখানে নিয়ে এসেছি। কিন্তু বিলিভ মি, সত্যি তোমার হয়তো কোনো বিপদ আছে। ব্যাস, আপনার ন্যাকামি হলে আপনি যেতে পারেন, আমি একটু একা থাকতে চাই। আমার বলার দায়িত্ব বললাম, বাকিটা তোমার ইচ্ছা। আরিয়ানের কথা বিশ্বাস না করায় সে অনেকটা রেগেই সেখান থেকে চলে গেল। এমন সময় সেখানে আনিকার পাশে শুভ এসে দাঁড়ালো। শুভ ভাইয়া, তুমি এখানে? কেন, তুই কি তোর বিএফকে আশা করছিলি? ভাইয়া কি হয়েছে, তুমি এইভাবে কেন কথা বলছো? ও তাই না? তখনই শুভ আজেবাজে স্পর্শ করতে শুরু করলো। শুভর মনে এখন শুধু চুর করে আনিকাকে নিজের বানানোর আশা ছাড়া বিন্দু পরিমাণ ভালোবাসা নেই। ছি ভাইয়া, তুমি খুব খারাপ। এক তো আমার সম্পর্কে বাজে কথা বলছো, আবার এমন মিসবিহেভ করছো। ও তাই না? আমি সুরে দোষ, আর তোর বিএফ তোকে করলেও কোনো দোষ নেই। আনিকা এবার আর নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে একটা থাপ্পড় বসিয়ে দিল শুভর গালে। শুভ যেন আরো হিংস্র হয়ে গিয়েছে। এর আগে শুভ আরো খারাপ কিছু করে বসবে, সেখানে আরিয়ান চলে এলো আর শুভকে উড়াদোড়া মারতে লাগে। আরিয়ান প্লিজ, ওকে ছেড়ে দিন, এইভাবে মারলে ভাইয়া মরেই যাবে। ওর যা ইচ্ছা হোক, ওকে আমি আজ মেরেই ফেলবো। তারপর আর কি, বাংলা সিরিয়ালের কাহিনীর মতো আরিয়ান ইচ্ছে মতো শুভকে খেলালো। নিজেও একটু একটু মায়ের খেয়েছে, কিন্তু শেষে অনেক কষ্টে আনিকা ওদের থামিয়েছে। এরপর
ফাঁক বুঝে শুভ পালিয়েছে। ধুর, জানোয়ারটা চলে গেল। আজব তো, তুমি কেন কাঁদছো? আমি কখনো ভাবিনি শুভ ভাইয়া এমন কিছু করবে। আজকের পৃথিবীতে কাউকেই বিশ্বাস করে নেই। তুমি এখন হোটেলে ফিরে যাও, তোমার রেস্টের দরকার। আর থ্যাঙ্কস। আনিকা হোটেলে ফিরে গেল। পুরো দিন সে মন খারাপ করেছিল। সেন্ট মার্টিনের এত সৌন্দর্য উপভোগ করাও হয়নি, আর কোথাও ঘোরাও হয়নি। আরিয়ানও কোথাও যায়নি, কারোর সাথে কথাও বলেনি। সবাই অনেক জিজ্ঞেস করেছিল আসার সময় কি হয়েছে, কিন্তু কেউই কিছু বলেনি। আসার পথে আবার আরিয়ানও আনিকা একসাথে বসেছে। বাসায় আসার পর আনিকা কারোর সাথে কথা বলে না, সোজাসুজি নিজের রুমে চলে গেল। শুভা ও সুহেল অনেক ডাকলেও বলেছে ওর খিদে নেই। একথা বলে পুরো দিন নিজেকে ঘরবন্দি করে রেখেছে। রাতের বেলা মনটা ভালো করার জন্য ভাবলো মায়ের ডায়েরিটা একটু পড়বে। যেই বাবা সেই কাজ। কিছুদিন পর আরুষের কাছে থেকে চিঠির উত্তর পেলাম। আরুষ পরের দিনই দেখা করতে আসবে। পরের দিন খুব সুন্দর করে সাজলাম। এতদিন পর আবার মনের মানুষটার সাথে দেখা করতে পারবো, মনটা খুশিতে ভরে গেল। বান্দরবন জায়গায় ঘোরার জন্য নির্দিষ্ট কোনো জায়গার দরকার পড়ে না, সব জায়গায় সুন্দর। আরুষকে বলেছিলাম দূরের একটা পাহাড়ের কাছে এসে দাঁড়াতে। আমার আসতে একটু দেরি হয়েছিল। এসে দেখি আরুষ দাঁড়িয়ে দূরের এক বাগানের দিকে চেয়ে আছে। আমাকে দেখে যেন খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিল। আপনি এসেছেন? ক্ষমা করবেন, আসতে একটু দেরি হয়েছে। আপনি যে এসেছেন এটাই অনেক। আমি সত্যিই ভীষণ খুশি হয়েছি। আপনি আমার চিঠি পাওয়ার সাথে সাথেই তার উত্তর দিয়েছেন। তো এখানে কি দাঁড়িয়ে থাকবো নাকি চলুন ওই বাগানটায় যাই? চলুন। সেদিন অনেকক্ষণ আমরা ঘোরাঘুরি করেছিলাম, সারাদিন গল্প করেছিলাম, দুজন দুজনের মনের কথা প্রকাশ করে দিয়েছিলাম। আরুষ, আমি একটা কথা বলতে চেয়েছিলাম। বলুন, কি বলবে? আসলে আমি আপনাকে একটা কথা বলেছিলাম। আমার মনে আছে, আমি আপনাকে কথা দিচ্ছি আমি বাসায় গিয়ে একটা চিঠি লিখবো, আর কোনো দিন আমার মা আপনাদের বাসায় আসবে তাও জানিয়ে দিব। সেদিন ওর কথা শুনে অনেক ভরসা পেয়েছিলাম। ওর প্রতি আরো ভালোবাসা বেড়ে গিয়েছিল। আরো কিছুক্ষণ থাকার ইচ্ছা ছিল, কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই আরুষ চলে যাচ্ছিল। যাওয়ার আগে শুধু একটা কথাই বলেছিল, আমি আসবো, আবার ফিরে আসবো। ও যাচ্ছিল আর আমি শুধু চেয়েছিলাম ওর যাওয়ার পথে। কেন জানি মনটা ডাকছিল, তবুও ওর চোখে আমার প্রতি ভালোবাসায় আমাকে একটা শান্তি দিচ্ছিল। পরে শুরু হলো আমার অপেক্ষা। আর পড়তে পারছে না আনিকা, ঘুমিয়ে গেল এক ঘুমের রাজ্যে। পরের দিন আজ কলেজের বাপটা একটু অন্যরকম। গতকাল ট্যুর থেকে সবাই খুব আনন্দ করে ফিরেছে, তো তাই শুধু দুজনের মনটা ভালো নেই, এক আনিকা আর অন্যদিকে আরিয়ান। কি রে দোস্ত, আজ আসার পর থেকেই দেখছি তোর মুড অফ, আর কালও তো আমাদের সাথে কোথাও ঘুরলি না। আরে কিছু না, এমনি। কিছু তো হয়েছে, যাই হোক আজ কলেজে একজন গেস্ট আসবে। কে আসবে আবার? আমাদের কলেজের ভিপি ও আরিয়ানের ছোট কাকা। ও আই সি, আরিয়ানের কাকা ভিপি বলে ইউনিভার্সিটিতে ওকে সবাই এত মানে। যাই হোক, শুনেছি লোকটা খুব ভালো, কিন্তু এখনো বিয়ে করেনি। হ্যাঁ, এটা কেমন কথা? বয়সে তো 40-এর কম হবে না। কি জানি, তা আর জানি না, হয়তো জীবনে কোনো বড় ছ্যাঁকা খাইছে। তার নাম কি? তার নাম হলো সঞ্জয়। আর কিছু বলার আগেই সেখানে হুট করে আরিয়ান চলে এলো। আনিকা, তোমাকে আমার কিছু বলার ছিল। আপনি কি বলবেন বলুন। এখানে না, আমার সাথে একটু ওই গার্ডেনের দিকে চলো প্লিজ। আরে যা না, কি বলবি শুনে আয়, আমি ক্লাসে গেলাম। এই কথা বলা যাওয়ার আগে সঞ্জু ইশারা দিয়ে আরিয়ানকে অল দ্য বেস্ট বলে গেল। আরিয়ান বুঝে গেল এই জুবাইয়ের পেটে কোনো কথা থাকে না, ও সব বলে দিয়েছে সঞ্জুকে। আসলে আরিয়ান নিজের মনের অনুভূতিকে বুঝতে পেরেছে, কেন আনিকাকে ও কারোর সাথে সহ্য করতে পারে না। তাই আজও প্রপোজ করবে। আল্লাহ ভরসা, যা হয় হবে। আরে চলুন, কি ভাবছেন? চলো। গার্ডেনে বসে আছে ওরা দুজন, হালকা বাতাস বইছে। আনিকা বসে বসে গাছের পাতা ছিঁড়ছে। এমন সময় আরিয়ান আনিকার পাশে বসে ওর হাত দুটো ধরল। আমি তোমাকে কিছু বলতে চাই। বলুন, কিন্তু এইভাবে কি বলবেন? আসলে আপনি কি?
আরিয়ান জোরে জোরে নিঃশ্বাস নিল আর পকেট থেকে রিংটা বের করে আনিকার সামনে ধরে বসতে লাগলো। আই লাভ ইউ। আমি জানি তুমি ভাববে আমি মজা করছি, কিন্তু বিশ্বাস করো আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি। কখন কিভাবে কেন জানি না, শুধু জানি ভালোবাসি। এই জন্যই তোমাকে কেউ স্পর্শ করলে আমার সহ্য হয় না। কোনোদিন ভাবতেই পারিনি কলেজের এই বেফিকার ক্রাশ বয় কোনোদিন কাউকে ভালোবাসবে, কিন্তু বেসেছে, পাগলের মতো বেসেছে। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। তোমার যত সময় লাগে নাও, কিন্তু ফিরিয়ে দিও না। আমি তোমাকে আমার জীবন সাথী করতে চাই। উইল ইউ ম্যারি মি? এক নিঃশ্বাসে বিনা থেমেই যেন সব কথাগুলো বলল আরিয়ান। আনিকা আপাতত থ মেরে আসে, কি করবে কিছু বুঝতে পারছে না। রীতিমতো আশেপাশে সবাই জড়ো হয়ে ওদের দিকে তাকিয়ে আছে। এমনটা নয় যে আনিকার আরিয়ানকে ভালো লাগে না, কিন্তু এভাবে হুট করে কিছু বলা কি ঠিক হবে? প্লিজ কথা বলো, তুমি কি আমার লাইফলাইন হবে? আপনি যা বলছেন ভেবে বলছেন তো? কসম, মন থেকে বলছি। আরিয়ান কিছু না বলে চোখ বন্ধ করে আসে। আরিয়ানের সাথে দেখা হওয়ার প্রথম দিন থেকে সবকিছু ভাবছে, শেষে অনেক কিছু ভেবেই একটা সিদ্ধান্ত নিয়ে নেয় সে। ইয়েস, আই লাভ ইউ টু। আরিয়ান যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না, কিন্তু এটাই বাস্তব। আরিয়ান আর কিছু না বলে সোজা আনিকাকে কুলে তুলে নিল আর আশেপাশে সবাই তালি দিতে লাগলো। রীতিমতো সারা কলেজেই জানাজানি হয়ে গেছে ভার্সিটির ক্রাশ একটা মেয়েকে প্রপোজ করেছে। এতে নীলা সহ অনেকেরই গা জ্বলে যাচ্ছে। তুই ঠিকই বলেছিস তো। একদম ঠিক। আরিয়ান তোকে রিজেক্ট করে ওই গাইয়াটাকে প্রপোজ করেছে। কত বড় সাহস এই মেয়ের, আমার জিনিসে হাত দিয়েছে। শুধু তাই না, আরিয়ান নাকি বলেছে খুব তাড়াতাড়ি ওকে বিয়ে করবে। বিয়ে করাচ্ছে? বিয়ে? আমার সাথে বিয়ে ভেঙে ওই মেয়েকে বউ করবে? ওয়াও! তুই কি প্ল্যান করেছিস? তা না হয় আরিয়ানের বিয়ের প্রস্তাব বাসায় পাঠানোর পরে বুঝবি। গড নোস বেস্ট যে তুই কি করবি। অন্যদিকে সারাদিন সঞ্জু আনিকাকে জ্বালিয়ে একদম আত্মরা বানিয়ে দিয়েছে। যাই হোক, সকলকে ট্রিট দিয়ে সারাদিন পর আনিকা বাড়ি ফিরেছে। এসেছিস মা? জি মামি, কিছু বলবে? দেখ মা, জানি না কথাটা তুই কিভাবে নিবি, কিন্তু তোর ইচ্ছাই হবে শেষ কথা। আরে এত হেয়ালি না করে কি বলবে বলো। দেখ, শুভ তোর ছোটবেলার খেলার সাথী। ও যে তোকে কতটা ভালোবাসে তা তুইও জানিস। শুভর নামটা শুনেই আনিকার সেই মিসবিহেভের কথা মনে পড়ে গেল। ঘৃণায় তার কিছুই বলতে ইচ্ছে করছে না। এটাকে ভালোবাসা না, কাউকে পাওয়ার জিদ বলা হয়। আর আনিকা তো ভালোবাসে আরিয়ানকে। মামি কি বলতে চাও, পরিষ্কার করে বলো। আমি আমাদের মা ভাইয়ের সম্পর্ককে আরো গভীর বানাতে চাই। আমি তোকে আমার বাড়ির বউ করতে চাই। অসম্ভব, এটা কখনোই হতে পারে না। আরে তুই এত উত্তেজিত কেন হচ্ছিস? দেখ মা, তোর কাছে আমরা কখনো কিছুই চাইনি, আজ তুই আমার এই কথাটা রাখতে পারবি না? না, পারবো না মামি, আমি পারবো না। আনিকা আর কিছু না বলে কাঁদতে কাঁদতে চলে গেল। শোভাও একটু কষ্ট পেল। যেই মেয়েকে নিজের মেয়ের মতো করে লালন পালন করেছে, সে তার এই কথাটা রাখতে পারলো না। কিন্তু আর যাই হোক, শোভা কখনো জোর করবে না। নিজের রুমের দরজা বন্ধ করে কাঁদছে আনিকা। সে কখনোই এমন ছেলেকে বিয়ে করতে পারবে না যে ভালোবাসার নামে শুধু সাইকোগিরি করে। নিজের মনটা ভালো করার জন্য সে আবার একটু ডায়েরিটা খুলল। আদৌ কি আরশও আরিয়ানার ভালোবাসা পূর্ণতা পেয়েছিল, নাকি একটা জোয়ার এসে সব বাসিয়ে দিয়ে গেল ডায়েরিতে? সেই দিন শুধু তাকিয়েছিলাম আরুষের যাওয়ার পথে। যাওয়ার আগে ও স্মৃতিস্বরূপ একটা লকেটে ভাঙা অংশ দিয়ে গেছিল, একটা লাভের অর্ধেক। বলেছিল যেদিন আমাদের বিয়ে হবে সেদিন ওর লকেট ও আমার লকেট জোড়া দিয়ে আমরা লাভ বানাবো। আজও সেই লকেট রয়ে গেছে। একটু পরেই আনিকার চোখ ভিজে গেল। ঠিক কতটা ভালোবাসলে মানুষ তার ভালোবাসা মানুষটির স্মৃতি শেষ দিন পর্যন্ত সাথে রাখে। আনিকা তার নিজের গলার ভাঙা লাভের লকেটের চেনটার দিকে তাকালো। তবে এই সেই লকেট, তাই মা সবসময় এটাকে এত যত্নে রাখতো। তারপর আবার আনিকা ডায়েরিটা পড়তে লাগলো। তারপর ও
অনেক দিন কেটে গেল, আরুষের কাছ থেকে কোনো চিঠি আসেনি। আমি অবশ্যই ইতিমধ্যে কয়েকটা পত্র ওকে পাঠিয়ে দিয়েছিলাম, বলেও দিয়েছিলাম বাবা বিয়ের চাপ দিচ্ছে। এমন এক চাপে পড়ে একদিন বাবাকে আরুষের কথা বলেই দিলাম। বাবা, আমি বিয়ে করতে পারবো না, কথাটা পরিষ্কারভাবে বলে দিয়েছিলাম বাবাকে। কেন মা? এই নিয়ে তুই প্রায় 5টা বিয়ের প্রস্তাবকে মানা করে দিলি। এখানে ছেলেটা খুব ভালো। কারণ বাবা আসলে দেখ মা, তুই যদি কাউকে পছন্দ করিস তো আমাকে বল। বাবা, আমি আসলে একজনকে পছন্দ করি। একসাথে কথাটা বলেই দিয়েছিলাম, ভেবেছিলাম বাবা বকবে, কিন্তু তিনি তেমন কিছুই করেননি। গম্ভীর গলায় বলতে লাগলেন, ছেলেটাকে? বাবা, ওর নাম আরুষ, আসার সময় ট্রেনে পরিচয়। ওকে তোকে পছন্দ করে? তা কি করে সে? জি বাবা, সে আমাকে খুব ভালোবাসে। আর আরুষ ঢাকায় একজন বড় ব্যবসায়ী। কথা হয় তার সাথে? জি বাবা, চিঠিতে কথা হয়। বাবা আর কিছু বলে নাই, কিছুক্ষণ চুপ থেকে আমার মাথায় হাত বুলাতে লাগলেন। আমি অনেকটা অবাক হয়ে গিয়েছিলাম। দেখ মা, ঢাকায় সব ছেলেরা ভালো হয় না, আর এই চিঠির প্রেমকে বিশেষ করতে হয় না। দেখবি ও তোকে যতই কথা দিক না কেন, ও আর কোনোদিন ফিরবে না। আর সমন ছেলে নয় বাবা, ও বলেছে আসবে, দয়া করে তুমি ওকে মেনে নাও। তুই আমার একটা মেয়ে, তোর কথা আমি ফেলবো না, কিন্তু আমার একটা শর্ত আছে। কি সত্য? তুই ওই ছেলেকে 1 মাসের মধ্যে আমার সাথে দেখা করতে আসতে বলবি। ও যদি আসে তা আমি সব ঠিক করব, আর যদি না আসে তো ও না আসলে বুঝবো ও আমাকে ধোঁকা দিয়েছে। তখন তুমি আমাকে যার সাথে বিয়ে দিবে আমি তাকেই বিয়ে করব। ঠিক আছে, তো তাকে সিটিতে বলে দিস যত তাড়াতাড়ি সম্ভব দেখা করতে। আচ্ছা বাবা। খুশিতে একদম পাগল হয়ে গিয়েছিলাম। তাড়াতাড়ি নিজের রুমে চলে গেলাম। আলুষকে নিজের মনের সব কথা জানিয়ে একটা চিঠি লিখলাম। এটাই ছিল আলুষকে পাঠানো আমার শেষ চিঠি। তারপর 1 মাস গেল, কিন্তু আলুষের কোনো চিঠি পেলাম না। মনটা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। বুঝতে পারলাম বাবা ঠিকই বলেছিল, চিঠির প্রেমকে বিশ্বাস করতে নেই। আরও কেটে গেল 2 মাস। আজ আমার বিয়ে সম্পূর্ণ হলো। গায়ে লাল বেনারসি পরে বসে আছি বাসর ঘরে। আর কিছুক্ষণ পরে আমি অন্য কারো হয়ে যাব। শুনেছি লোকটা ভালো, কিন্তু কথায় আছে নির্দিষ্ট কারো মায়ায় আটকে গেলে আর কাউকেই ভালো লাগে না। কথাটা ঠিকই। আজকের পর আমি আমার স্বামীর সকল অধিকার তাকে দিব, শুধু ভালোবাসা দিতে পারবো কিনা জানি না। আজ এই ভাঙা লাফের লকেটটার কথা খুব মনে পড়ছে, কিন্তু কিছুই করার নেই। আর এই হয়তো আমার ডায়েরিতে লেখা শেষ কথা। আর কোনোদিন এই ডায়েরিতে আর কালি পড়বে না। শেষে শুধু এইটুকুই বলবো, আমি আরুষকে ভালোবাসতাম। আনিকা অবরত কেঁদে যাচ্ছে। অবশেষে তার মায়ের ডায়েরি পড়া শেষ হলো। দূর, আসছিলাম মন ভালো করতে, আরো খারাপ হয়ে গেল। এমন সময় আনিকার ফোন বেজে উঠলো। স্ক্রিনে আরিয়ানের নাম। আনিকা ফোন ধরলো। হ্যালো। কি করছো? এই তো ঘুমাতে যাচ্ছিলাম। কিছু বলবেন? এত রাতে ফোন দিলেন যে? কেন, আমি কি আমার হবু বউকে রাতে কল করতে পারি না? না, তেমন কিছু না। মন খারাপ নাকি? কথা কেমন যেন শোনায়। না, সব ঠিক আছে। ও, যদি খারাপও থেকে থাকে তো ভালো হওয়ার একটা নিউজ দেই। কি নিউজ? আসলে আমার ছোট বাবা দেশ এসেছে, আর আমি ভাবছি তাকে তোমার কথা বলে তাড়াতাড়ি বিয়েটা করে নিব। ও আচ্ছা, রাখি, ঘুমাবো। যাক বাবা, এটা কি হলো? একটা নিউজ দিলাম অথচ কোনো রিয়াকশনই নেই। ওইদিকে আরিয়ান তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছে যে আজই তার ছোট বাবাকে আনিকার কথা বলবে। যাই, ছোট বাবাকে সব বলে আসি। এমন সময় আরিয়ান উপরের তালার একটা রুম হতে গানের আওয়াজ পেল। আরিয়ানের আর বুঝতে বাকি রইল না যে তার ছোট বাবা উপরে। সে প্রতিবারই আসলে এভাবে একা একা গান গায়। তার গানের গলা খুব সুন্দর। তার থেকেই আরিয়ান গান শিখেছে। যাই হোক, আরিয়ান অনেকবার জিজ্ঞেস করেছে তাকে এভাবে দেশে ফিরলে রাতের বেলা একা গান কেন গায়, এখনো বিয়ে কেন করেনি ইত্যাদি। কিন্তু আরিয়ানের ছোট বাবা সবসময় সব প্রশ্ন এড়িয়ে চলতো। যাই হোক, আরিয়ান ওপরে গেল। রুমে না ঢুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনতে লাগলো। ওয়াও, ছোট বাবা, ইউ রক ইট। আরে আরিয়ান, তুই? এই তো এখন এলাম। কিছু বলবি? আসলে তোমাকে আমি ফোনে আনিকার কথা বলেছিলাম। তাকে আমি ভুলতে পারি? তো এখন কি বিয়ে করতে চাস? না মানে আসলে প্রেমটা বিয়ের পর করাই ভালো। আচ্ছা, তুই গিয়ে ঘুমা, আমি কাল দেখছি ব্যাপারটা।
তারপর আরিয়ান চলে গেল, আর আরিয়ানের ছোট বাবা আকাশে চাঁদের দিকে তাকিয়ে বলতে লাগলো, ঠিকই বলছিস তুই আরিয়ান। ওই দিন যদি আমি আরেকটু আগে পৌঁছাতাম তো আমার জীবনটা সম্পূর্ণ আলাদা হতো। ভালোবাসা মানুষটার সাথে আমার বিয়েটা হতো। সবই কপাল, আল্লাহ নীলা খেলা। জানি না সে কেমন আছে, কিভাবে আছে। শেষে নিজের জীবনের কথা ভেবে একটা তাচ্ছিল্যের হাসি দিল সে, যার পিছনে রয়েছে এক বড় দীর্ঘশ্বাস। আনিকাদের বাসার সামনে দাঁড়িয়ে আছে আরশ। কিছু সময় এভাবে থাকার পর সেখানে সোহেল আসলো। সোহেল অনেক আগে থেকে আরশকে চিনত, কারণ নানান সময় বিনা কারণে সোহেলের বিজনেসে হেল্প করেছে। আর তাই সোহেল যখন শুনল আরশ তার ভাইয়ের ছেলের জন্য আনিকার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে, তাই খুশিতে তাকে আমন্ত্রণ জানালো। হ্যাঁ, ঠিক ধরেছেন, আরিয়ানের ছোট বাবাই হলো আয়নার আরশ। আসতে কোনো অসুবিধা হয়নি তো মিস্টার অরুষ? না না, সব ঠিক ছিল। আসুন আসুন, ভিতরে আসুন। সোহেল খুব সুন্দর করে আরশকে আপ্যায়ন করলো। সোবাও কম কিসে, যেই শুনেছে ওনারা আনিকাকে দেখতে এসেছে, নিজের হাতে সব রেডি করে রেখেছে। একটু কষ্ট অবশ্য লেগেছিল নিজের ছেলের কথা ভেবে, কিন্তু তার থেকে আনিকার সুখে থাকাটা বড়। নানান মিষ্টি ও অন্যান্য খাবার সব দিয়ে আপ্যায়ন করা হলো আরশকে। পরে আনিকাকে নিয়ে আসলো সুবা। আরশ ওকে দেখেই তাকিয়ে আছে, খুব চেনা মুখ। ওর কথায় চেহারায় আয়নার একটা ছাপ আছে। কেউ প্রশ্নটা গেঁথে ধরেছে আরশের মনে, কিন্তু এই মুহূর্তে আরিয়ানের ব্যাপারটা জরুরি। সবার মাঝে কথা হলো, আনিকাকে বাড়ির বউ করতে আরশের কোনো আপত্তি নেই, সব ঠিক আছে। আনিকার বাসার সবারও আরিয়ানকে খুব পছন্দ হয়েছে। বিয়ের তারিখ ঠিক হলো, আর মাত্র 3 দিন পরে বিয়ে। রাতের বেলা আনিকা একা একা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আকাশের চাঁদটা আজ পূর্ণ হয়নি, হয়তো আর 3-4 দিন পরেই পূর্ণিমা। এসব ভাবনার মাঝে আরিয়ানের ফোন। জান পাখি, রাখেন আপনার জান পাখি, আগে বলেন আজকে আপনার বাসা থেকে লোক আসবে বলেননি কেন? বলতে তো চেয়েছিলাম। মানে আমি তো গতকালকেই বলতে চেয়েছিলাম, তো বলেননি কেন? তুমি যেই তাড়াহুড়া করে ফোন কেটে দিলে বলার সুযোগ পাইনি। ও আচ্ছা, তো বাই, ঘুমাবো। কাল তোমাকে দেখতে পারবো না। হয়েছে নাকামি, 2 দিন পর থেকে সারা জীবন সহ্য করতে হবে। ঘুমাও, কিন্তু ফোন কেটো না। আচ্ছা। আনিকা ফোনের কাছে রেখেই ঘুমিয়ে গেল, আর আরিয়ানও ওর নিঃশ্বাস আর আওয়াজ শুনতে শুনতে ঘুমিয়ে গেল। অন্যদিকে একা করিডোরে বসে আছে আরশ, আর ভাবছে আয়ানা হয়তো মনে করেছিল আরশকে ধোঁকা দিয়েছে, কিন্তু আজও আয়ানা সত্যিটা জানতে পারল না। এসব ভাবতেই আরশ ডুব দিল অতীতের স্মৃতিতে। ফ্ল্যাশব্যাক। আরশ সেদিন আয়ানার সাথে দেখা করে বাড়িতে এসে জানতে পারে তার আবার বদলি হয়েছে। 2 মাসের জন্য শহরের বাইরে থাকবে, তাই সে চলে গেল। 2 মাস পর যখন আরশ বাড়ি ফিরে, তখন আয়ানার পাঠানো প্রতিটা চিঠি সে তার এক বন্ধুর কাছে পায়। এই চিঠিগুলো কোথায় পেলি? তোর অনুপস্থিতিতে পোস্টম্যান এসে দিয়ে গেছে, তুই ছিলি না তাই আমি রেখে দিয়েছি। আরশ চিঠির প্রেরকের নাম দেখে সাথে সাথে চিঠি খুলে দেখলো। এক এক করে সব চিঠি পড়ছে আরশ, আর চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ছে। না, এখন আর হাতে সময় নেই। চিঠি অনুযায়ী আজকে আয়নার বিয়ে। সাথে সাথেই আরশ রওনা দিল ট্রেনের উদ্দেশ্যে। পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেল। যতই আরশ এগোচ্ছে ওর মনের দুঃখখানি বাড়ছে। আয়নাদের বাড়ির সামনে গিয়ে দেখে ও আসতে দেরি করে ফেলেছে। এক লাল বেনারসি পরে তার ভালোবাসার মানুষটি অন্য একজনের হাত ধরে গাড়িতে উঠছে। চোখে পানি টলমল। হয়তো এটা বাবা মাকে ছেড়ে যাওয়ার যন্ত্রণা। তার মানে আয়নার বিয়ে হয়ে গেছে। এসব ভাবতেই আরশের ডুকরে ডুকরে কান্না আসতে লাগলো। কোনোভাবে নিজেকে সামলে মুখটা রুমাল দিয়ে ডেকে নিল আরশ, যেন আয়না দেখতে না পায়। দেখতে দেখতে আয়না তার বরের সাথে ঘোড়ার গাড়িতে করে চলে গেল। আরশ এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ভিতরের চাপা আত্মনাদগুলো যেন ওকে শেষ করে দিচ্ছে। এমন সময় কাঁধে কারো স্পর্শ পেয়ে ঘুরে দাঁড়ায় আরশ। দেখে একজন বয়স্ক লোক দাঁড়িয়ে আছে। তুমি কি আরশ? জি।
আমি আয়নার বাবা। তোমাকে এইভাবে কাঁদতে দেখেই বুঝেছি তুমি আরুষ। জানো বাবা আরুষ, আয়না সবসময় বলতো তুমি আসবে, কিন্তু তুমি এলে সব শেষ হয়ে যাওয়ার পর। আসলে আঙ্কেল, আমি কাজের জন্য একটু কয়েকদিন বাইরে ছিলাম, তাই তো চিঠিগুলো পাইনি। এখন কি আর করার বাবা, সব নিয়তি খেলা। আঙ্কেল, আমার একটা কথা রাখবেন? বল বাবা আরুষ। আপনি কোনোদিন আয়নাকে বলবেন না যে আমি এসেছিলাম, তাহলে ও সারা জীবন কষ্ট পাবে। ও আমাকে কতটা কি ভাবুক, এতে অন্তত ও স্বামীকে ভালোবাসতে পারবে। আরস আর ওখানে দাঁড়ালো না, দৌড়ে চলে আসলো। এখানে থাকলে ওর ভিতরে যন্ত্রণা আরো বাড়বে। এই মুহূর্তে মনে হচ্ছিল আর সেদিন টেনে বলা কবিতাটার বাকি অংশটাও সত্যি হয়ে গেছে। যেন আজ বারবার সেই কবিতার কথা মনে পড়ছে। বাকি অংশ ফ্ল্যাশব্যাক শেষ। আজ যেন আবার সেদিনের যন্ত্রণাগুলো বেশি উঠছে। আরস তার চাপা কষ্টগুলোকে আবার একটা গানের মাঝে বাসিয়ে দিল। ব্যাস, অনেক রাত হয়েছে, এবার ঘুমাতে হবে। কাল আবার বিয়ের মার্কেট করতে হবে পরের দিন। আজ আনিকা কলেজ যায়নি, যাবি বা কেন? এখন তো বিয়ের ঝামেলা, বাসায় মেহমানে ভরপুর। গ্রাম থেকে আনিকার বাবা, নানা ও বাকিরা সবাই এসে পড়েছে। ওইদিকে আরিয়ানকে নিয়েও আরো সব ডিজাইন পছন্দ করেছে অনলাইনে। বিয়ের সব সাজগোজ থেকে শুরু করে সব কানাডা থেকে আনা হবে। আর অন্যদিকে আনিকার ফ্যামিলিও মার্কেটে গিয়ে সব কেনাকাটা করেছে। এভাবেই দুই পরিবার সারাদিন ব্যস্ততায় কাটালো। আজ সারাদিন আনিকার সাথে আরিয়ানের কথা হয়নি। রাতে অল্প কথা বলে দুজনে ঘুমিয়ে গেল। গায়ে হলুদের দিন সকালে। বাঙালিদের বিয়ে মানেই রীতিনীতিতে ভরপুর। গায়ে হলুদের অনুষ্ঠানের সকাল থেকেই নানান নিয়মকানুন মানতে মানতে বেচারি আনিকার অবস্থা কাহিল। কিন্তু তার নানির করা আদেশ সব পালন করতে হবে। সকালবেলায় গায়ে হলুদের দিন মেয়েদের মায়ের আঁচলে মুখ দুধ দিয়ে মিশিয়ে সেই পানি দিয়ে মেয়েকে গোসল করাতে হয়। যেহেতু আয়না বেঁচে নেই, তাই এই নিয়ম শোভা পালন করবে। সব যথারীতি ভালোভাবেই হচ্ছে। ছেলের বাড়ি থেকে হলুদ আসলো, সেই হলুদ আনিকাকে লাগানো হয়েছে। বিকাল পর্যন্ত সব এভাবেই চলল। এবার আসবে আসল মজা, কারণ এখন শুরু হবে আজকালকের ছেলে মেয়েদের অনুষ্ঠান। বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, চারপাশে গাঁদা ফুলে ভরপুর। বাড়ির পাশে স্টেজ করা হয়েছে, সেখানে আনিকাকে ওর বোনেরাও বান্ধবীরা নিয়ে গেল। আনিকা আজকে একটা গোল্ডেন কালারের লেহেঙ্গা পরেছে, চুল খোপা করা, কানে গোল্ডের কানের দুল, হাত ভর্তি গোল্ডের চুড়ি, গলায় হার, মাথায় গোল্ডের টিকলি, কোমরে বিছা। লেহেঙ্গার ওড়না এক পাশে ফালিয়ে পিছন থেকে ঘুরিয়ে ওঠালো। দোস্ত, তোরে দেখে তো আমি ক্লাস খেয়ে গেছি। আরিয়ানের কি হবে? চুপ শয়তান। তো শেষমেশ তুমি হলে আমাদের পাগলাটার ওয়াইফ। আচ্ছা, অনেক হয়েছে, তুই বস এখানে, আমি এখন ড্যান্স করব। জুবাইর ভাইয়া এসেছে। রাইত ভাইয়াও এসেছে। তারা এখানে আরো কিছু সময় থেকে তারপরও বাড়ি চলে যাবে। আরে সঞ্জু, চলো নাচতে হবে। চলে না আপু। তারপর সঞ্জু ও রিয়া নাচে স্টেজে গিয়ে উঠলো আর মিউজিক প্লে করে নাচতে লাগলো। নাচ শেষে সবাই হাতাতালি দিতে লাগলো। সত্যি গানের সাথে ওদের নাচটা খুব সুন্দর হয়েছে। এত কিছুর মাঝে যে কেউ একজন দূরে দাঁড়িয়ে আনিকাকে খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছে তা কারো চোখেই পড়েনি। শুভ একটা ডেবিল হাসি দিয়ে বলতে লাগলো, এখন শুধু সকাল হতে দাও হবু মিসেস চৌধুরী। এমন সময় সেখানে সব মেয়েদের আরেক দুটো ক্রাশ রাহিত ও জুবাইয়ের চলে আসলো। সবার জোড়াজুড়িতে ওরা গান গেতে রাজি হলো। রাহিত ও জুবাইয়ের গান শেষে সবাই খুব জোরে হাতাতালি দিয়ে উঠলো। সত্যিই খুব সুন্দর হয়েছে। এরপর রিয়া, রাহিত ও জুবাইয়ের আরিয়ানদের বাসায় উদ্দেশ্যে রওনা দিল। এভাবেই সারাদিন আনিকাদের বাসায় গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হলো। অন্যদিকে আরিয়ানদের বিশাল বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আরো একা হাতেই যেন সব সামলিয়েছে। সব সার্ভেন্টরাও যথেষ্ট অ্যাক্টিভ ছিল। সারাদিন ভালো করে অনুষ্ঠান হয়েছে আরিয়ানদের বাড়িতে। আরিয়ানেরও কিছু আত্মীয় এসেছে। সবকিছু ঠিকঠাকভাবেই চলছে।
সবচেয়ে অবাক করা বিষয় হলো নীলাও এসেছে, কিন্তু আরিয়ান জানে কাল বিয়ের দিন ও কিছু একটা করবে, নয়তো এত হেফি কেন। আরিয়ান আজ একটা হলুদ পাঞ্জাবি পরেছে ও তার উপর সাদা কুর্তি, সাদা পায়জামা, হাতে গড়ি, চুলগুলো একপাশে স্লাইড করা, একদম হলুদ হলুদ ক্রাশ বই লাগছে। কিরে কি ভাবছিস? কিছু না। মনে হয় ভাবির কথা ভাবছি। সবে কপাল বন্ধু, মাস্টার্স কমপ্লিট করার পরও একা এক ইন্টারের মেয়েকে ভাবি ডাকতে হয়। ও তাই না? তা তোর ভাই রোহান যখন সব পড়াশোনা শেষ করেও ক্লাস 6-এর নিব্বির সাথে প্রেম করেছিল তখন খুব ভালো লাগছে। আর থামবি তোরা? ও না হয় থেমে গেল, কিন্তু নীলা ও আরিয়ানের খেলা কি থামবে? আমিও তাই ভাবছি। আনিকা আসার পর না জানি কি অগ্নি পরীক্ষায় নিবে মেয়েটার। কেন? তুই তাদের বলবি বিয়ের অনুষ্ঠান শেষে চলে যেতে। আবে ইয়ার, এভাবে কি কাউকে যেতে বলা যায়? তাও ঠিক। অন্তত আরো 4-5 দিন এদের সহ্য করতে হবে। এমন সময় সেখানে আরিয়ানের খালা নীলিমা চলে আসলো। কিরে আরিয়ান, খুব তো খুশি মনে হয় নিজের পছন্দের বিয়ে করতে পেরে। মানে থাক, কিছু বলতে হবে না। কত ইচ্ছা ছিল তোকে আমার মেয়ের জামাই বানাবো, আর তুই? আমিও দেখবো এই মেয়ে কেমন। চিন্তা করবেন না খালা, আনিকা আপনার মেয়ের থেকেও ভালো। হুট করে মুখের উপর রাহিদের বলে দেওয়া কথায় সবাই ওর দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কপাল ভালো নীলিমাকে কে যেন ডেকেছে, তাই সে সেই দিকে তাকিয়ে ওর কথা শুনতে পায়নি। তারপর সে চলে গেল। যাই হোক, এভাবেই সারাদিন ভালো করেই সব অনুষ্ঠান শেষ হলো। পরের দিন বিয়েবাড়ি মানেই জমজমাট, আজও তার ব্যতিক্রম নয়। আনিকাদের বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, চারিপাশে শুধু গোলাপ আর বেলি ফুলের সমাহার। সকাল থেকে বাড়িতে মানুষজনে ভরপুর, সব মেয়েরা সাজসজ্জা নিয়েই ব্যস্ত। আনিকা আজ একটা লাল লেহেঙ্গা শাড়ি পরেছে, 2 হাত ভর্তি চুড়ি, কানে বড় বড় ডায়মন্ডের ঝুমকো, গলায় ছোট থেকে বড় কয়েকটা হার, কপালে একটা ডায়মন্ডের টিকলি, মাথার একপাশে টায়রা, কোমরে স্বর্ণের বিছা। শাড়ি ছাড়াও মাথার উপর একটা গর্জিয়াস পাথরের কাজ করা ওড়না দেওয়া, মুখে ভারী মেকআপ। আনিকা নিজের রুমে বসে আছে, যে যার কাজে ব্যস্ত। সঞ্জু ও আনিকার বাকি কাজিনরা গেটের কাছে চলে গেছে। সেখানে ফিতা দিয়ে গেট আটকে নানান শরবত ও অন্যান্য সবকিছু রেডি করা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে বরযাত্রী মানে আরিয়ানরা চলে আসবে। আনিকা ঘরে বসে নিজের মায়ের ছবিটাতে হাত বুলাচ্ছে আর নীরবে চোখের পানি ফেলছে। প্রতিটা মেয়ের জীবনে এই দিনটা খুব বিশেষ। এই দিন তাদের মায়েরাই তাকে অনুপ্রেরণা যোগায়, নতুন করে নতুন পরিবেশে ঘর বাঁধতে শেখায়। কিন্তু তাদের মা নেই, তারা বুঝে এই দিনটায় মায়ের প্রয়োজনীয়তা ঠিক কতটা। এমন সময় ঘরে শুভ আসলো। কি রে, খাবার তো যেমনটা তেমনই রয়ে গেল, কিছু খেয়ে নে। খিদে নেই। বলেই হলো খিদে নেই? এমনিতেই এত জার্নির ঝড়ঝাপটার মধ্যে না খেয়ে থাকলে শরীর খারাপ করবে। প্লিজ জোর করো না, আমার খিদে নেই। কি হয়েছে, মন খারাপ? মায়ের কথা মনে পড়ছে? আনিকা শোভাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। বোকা মেয়ে, কাঁদিস না, তোর মা তো সব সময় তোর সাথেই আছে। আজ মা থাকলে আমাকে বউয়ের সাজে দেখতো। বোকা মেয়ে, এখনো তো তোর মা তোকে দেখছে, কাঁদিস না। আচ্ছা, আমি তোমাদের ছেড়ে কিভাবে থাকবো? পারবি মা, কাঁদিস না। এত সুন্দর সেজেছিস, কাঁদলে সব নষ্ট হয়ে যাবে। এমন সময় বাহিরে হরগোল এর আওয়াজ পেয়ে শোভা বুঝে গেল আরিয়ানরা চলে এসেছে। আচ্ছা আমি যাই, তুই থাক। শোভা চলে গেল। আনিকা রুমে বসে আছে, ওর খুব পিপাসা পেয়েছে, তাই পাশের পানির গ্লাস থেকে কয়েক ডুব পানি খেয়ে নিল। এমন সময় হঠাৎ ওর মাথা চক্কর দিয়ে উঠল। তারপর অন্যদিকে গেটে আরিয়ানরা সবাই চলে এসেছে, সাথে জুবায়ের, রিয়া, রাহিত ও বাকিরাও আছে। সবাইকে খুব সুন্দর লাগছে। আজ আরিয়ান একটা লাল পাঞ্জাবি পরেছে, তার উপর গর্জিয়াস পাথরের কাজ করা সাদা কুর্তি, সাদা পায়জামা, হাতে রোলেক্স ঘড়ি রেড কালারের, পায়ে বড় জুতো, মাথায় একটা পাগড়ি, জাস্ট ক্রাশ। আসেন দুলা ভাই, আপনার জন্যই বসে আছি। কি বলেন বিয়ান সাহেব, আপনি তো দাঁড়িয়ে আছেন। তা না হয় পরে দেখা যাবে যে বসে আছে নাকি দাঁড়িয়ে আছে, আগে টাকা দেন।
কিসের টাকা? আমরা বনিতে এসেছি, তাকে নিয়ে যাব। না না, তা হবে না। এইভাবে কেন বলছো? ঢুকতে দাও, আমরাই তো। কে আপনারা? এই মুহূর্তে কেউ না, যা চেয়েছি তা দিবেন তো ঢুকতে পারবেন, নইলে না। এভাবে ওদের মাঝে অনেক তর্কাতর্কি হলো। শেষে মেয়ে পক্ষরাই জিতেছে। আরিয়ানরা পুরো 6,000 টাকা দিয়ে পরে ভিতরে ঢুকেছে। সবাই খাওয়া দাওয়া করলো। এর মাঝে হাত ধোয়ার টাকা আর অন্যান্য টাকা তো আছেই, কিন্তু আফসোস ওরা কেউ জুতো চুরি করতে পারেনি। আরিয়ানরা 2 জোড়া জুতা নিয়ে এসেছিল। এখন বিয়ে পড়ানোর সময়, কিন্তু কেন যেন বাসার ভিতরে হরগোল শোনা যাচ্ছে। আরিয়ান বুঝতে পারলো কিছু হয়েছে, তাই ও আর ওর ফ্রেন্ডসরা কোনো মতে লুকিয়ে বাসায় গেল। এইভাবে বললেই হলো? জলজন্ত মানুষ একটা কিভাবে হাওয়ায় মিশে গেল? বিশ্বাস করো, ওই এখানেই ছিল, জানি না হঠাৎ করে কোথায় গেল। কি হয়েছে আঙ্কেল? জানি না, আনিকাকে খুঁজে পাচ্ছি না কোথাও। মানে কি বলছেন? হ্যাঁ বাবা, একটু আগেই আমি এসে কথা বলে গেছি, কিন্তু এখন পাচ্ছি না। ও যে নিজের চেয়ে কোথাও যাবে না তা শিওর, তবে আর কি। মনে হয় কেউ কিডন্যাপ করেছে। আমি জানি ও কোথায়। সবাই চমকে যায় আরিয়ানের কথায়। বাবা, কোথায় আমাদের মেয়ে? সবাই এখানেই থাকবেন, আমরা বাদে কেউ যেন না জানে আনিকা নেই। সব স্বাভাবিকভাবেই হওয়া চাই। আর সকলকে বলবেন বিয়ের রুমে পড়ানো হচ্ছে। কিন্তু আপনারা বসুন, আমি ওকে নিয়ে আসছি। একথা বলে আরিয়ান আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না। নিজের মোবাইলটার সাথে নিয়ে বেরিয়ে গেল। অন্যদিকে একটা বন্ধ অর্ধেক তৈরি হওয়া বিল্ডিংয়ের 6 তলায় হাত পা বাঁধা অবস্থায় বসে আছে আনিকা। আর সামনে ঢেবিল স্মাইল দিয়ে হাঁটু গেড়ে বসে আছে শুভ। হ্যাঁ, শুভই ওকে বিয়ে বাড়ি থেকে তুলে এনেছে। কি হলো সুইটার, এখনো জ্ঞান পেয়েছে না তোমার? আনিকা টিপ টিপ করে চোখ মেলল। ধীরে ধীরে ওর কাছে সব পরিষ্কার লাগছে। ছি, তুমি এতটা নীচ! আমি ভেবেছিলাম সেদিন তোমার শিক্ষা হয়েছে, কিন্তু তুমি... শিক্ষা তো হয়েছে, আরো হবে, কিন্তু আমার না তো। তুই প্লিজ ভাইয়া, আমাকে যেতে দাও। বিয়ে বাড়িতে মেয়েকে না পাওয়া গেলে সবাই খুব বাজে মন্তব্য করবে। তাতে আমার সেরা গেল। কেন করছো এইসব? তোকে পাওয়ার জন্য, খুব ভালোবাসি তোকে তাই। থু, তোমার এই নোংরা মনোভাবকে তুই ভালোবাসা বলিস? তো যা বলার বল। তুই একটা জানোয়ার। তো জানোয়ারের মতো কিছু করি? একথা বলেই যেই না শুভ আনিকাকে স্পর্শ করবে, ধুম করে এক ঘুষি খেলো। যা ভেবেছিলাম তাই। শুভ তো পুরাই অবাক। আরিয়ান এই জায়গার কথা জানলো কিভাবে? তার চেয়ে বড় কথা হলো সাথে পুলিশের গাড়ি। চাইলে তোকে এখানেই মারতে পারতাম, কিন্তু টাইম নেই। বাই, পরে দেখা হবে। আরিয়ান আর কিছু না বলে আনিকাকে কুলে তুলে নিল আর নিচে গিয়ে গাড়িতে বসালো। আরিয়ান, তুমি জানলে কিভাবে আমি এখানে? আমি তোমার সবকিছুই পই পই করে হিসাব রাখি, তাই। মানে? হ্যাভি রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। আমার নাম, মাই নেম ইজ আরিয়ান। এখন মজা করার সময় না। রিল্যাক্স। আমি চাই না আমার বউ মন মারা হয়ে বিয়ের পিড়িতে বসুক। দূর, তোমার সাথে কথা বলাই ফাও। হয়তো। তারপর আরিয়ান কিছুক্ষণ ড্রাইভ করে বাসায় চলে আসলো। পিছনে দরজা দিয়ে ভিতরে গেল যেন কেউ না দেখে। অতঃপর কাজী বিয়ে পড়ালো। আরিয়ানকে কবুল বলতে বলার আগেই ও চিল্লিয়ে চিল্লিয়ে আলহামদুলিল্লাহ বলা শুরু করে দিয়েছে। তা দেখে রাহিত ইচ্ছামতো পচিয়েছে। যাই হোক, অবশেষে সঠিকভাবে বিয়ে সম্পূর্ণ হলো। বিদায়ের সময়। এই সময় সাধারণত মেয়েরা খুব কাঁদে, কিন্তু কেন জানি আনিকা কাঁদছে না। ঠিকই তো, ও তো ওর মনের মানুষকে বিয়ে করতে পেরেছে, তবে ও কাঁদবেই বা কেন? কিন্তু কি আর করার, এখন তো ভদ্রতার খাতিরে হলেও একটু কাঁদতে হয়। এমনটা না যে ওর মন খারাপ না, মন খারাপ কিন্তু ততটাও না। দোস্ত, একটু কান্না কর। কান্না আসতেছে না তো। ভদ্রতার খাতিরে হলেও একটু কাঁদো বোন। মনে কর তোর মা এখানে, এবার কাঁদ। একথা বলতে দেরি না, আনিকা চিল্লাতে চিল্লাতে শেষ। মনে হয় এই যেন এক মরা কান্না। সবাই অবাক যে মেয়ে কিছুক্ষণ আগেও ঠিক ছিল, হঠাৎ হলো কি?
যাই হোক, কান্নাকাটি শেষ করে সকলে ও বাড়ি উদ্দেশ্যে রওনা দিল। সাঞ্জু যাবে আনিকার সাথে ও বাড়ি, ফিরা নায়রিতে আনিকার সাথে আবার চলে আসবে। এভাবে ওরা রওনা দিয়ে আরিয়ানদের বাসায় চলে আসলো, ইন্দা চৌধুরী হাউস। আরিয়ানদের বাড়িটা খুব বড়। বাড়িটার চারপাশে বিশাল বাউন্ডারি সহ পুরো বাড়িটা গোলাপ ও বেলি দিয়ে সাজানো। আরিয়ান গাড়ি থেকে নামলো, তারপর আনিকাকে নিয়ে বাড়ির ভিতরে গেল। আরশও খুব ভালো করে ওদের আপ্যায়ন করলো। কিছুক্ষণ এর মাঝেই সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল, রাত 12:30। আরিয়ানের রুমে বিছানায় লম্বা ঘুমটা টেনে বসে আছে আনিকা। রুমটার ভিতর ফুলের ঘ্রাণে মোমো করছে। খাটের চারপাশে ছোট ছোট মোমবাতি ও গোলাপের পাপড়ি ছিটিয়ে সাজিয়ে রাখা হয়েছে। এসব অবশ্য সাঞ্জুও রিয়াই করেছে। তার বদলে বাসর ঘরে ঢোকার আগে আরিয়ান থেকে মোটা অঙ্কের টাকাও হাতিয়েছে। কিছুক্ষণের মধ্যে আরিয়ান আসলো। হা করে তাকিয়ে আছে আরিয়ান। এই মোমবাতির আলোতে অপূর্ব লাগছে আনিকাকে। আনিকা বুঝতে পারলো আরিয়ান এসেছে, গিয়ে আরিয়ানকে সালাম করলো। ওরা আবার বসলো। তো আমাদের বিবাহিত জীবনের রাত শুরু হলো। তুমি কিন্তু এখনো বলনি যে আমি কোথায় কিভাবে জানলে। এটার জন্য। একথা বলে আরিয়ান আনিকার কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নিল। আনিকা একটু কেঁপে উঠল। আরিয়ান কপালে হালকা একটা চুমা দিয়ে কোমর থেকে বিছাটা খুলে নিল। আমি জানতাম শুভ এমন কিছু করবে, তাই এইটাতে একটা ডিভাইস কানেক্ট করে দিয়েছিলাম। ও, আশা করি এখন আর তোমার মনে কোনো প্রশ্ন নেই, থাকলে করতে পারো। না। আই লাভ ইউ সো মাচ। আজকের রাতটা আমাদের ভালোবাসার সাক্ষী হয়ে থাকবে। আকাশের ওই পূর্ণিমার চাঁদের আলোই বলে দিবে তোমার আমার মনের ভালোবাসার কথা। আরিয়ান আলতো করে ওকে কাছে টেনে নিল। বাকিটা নিজের বাসর ঘরে জানবেন, তাই তাড়াতাড়ি বিয়ে করুন ও আমাকে দাওয়াত দিন। এভাবেই রাতটা কেটে গেল। পরের দিন আজ একদম সকালে ঘুম ভেঙে গিয়েছে আনিকার। আরিয়ানের শার্ট পরে বারান্দায় দাঁড়িয়ে বাতাস উপভোগ করছে সে। এমন সময় পিছন থেকে কেউ জড়িয়ে ধরে তাকে। উঠে গেছো? তুমি এত তাড়াতাড়ি কেন উঠছো? আমি তো ভাবছিলাম তোমার উঠতে আরো দেরি হবে। এমনি ঘুম ভেঙে গেল, ভাবলাম একটু ফ্রেশ এয়ার নেই। সবই তো ঠিক আছে, কিন্তু ম্যাডাম আপনি তো শুধু শার্ট পরে আছেন। ইস, খেয়াল ছিল না। আচ্ছা যাই আমি গোসল করতে। আমিও যাই, চলো। কেন? বিয়ের পর বউর সাথে গোসল করলে ডিপ্রেশন কমে যায়। বাণীতে ফারাজ করিম চৌধুরী। ওনার তো আর খেয়ে দেয়ে কাজ নেই, এসব ফালতু বক্তব্য দিবে। আগে চলো। একথা বলে আরিয়ান ওকে কুলে নিয়ে চলে গেল। দুজনে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল, তারপর নিচে চলে আসলো। নিচে আসতেই দেখে রান্নাঘরে নীলিমা দাঁড়িয়ে আছে। আরিয়ান জানে এখন সে এই 4 দিন শুধু শুধু আনিকার পিছনে লাগবে। আনিকা অবশ্য কম না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা এখন সময় হলো তোমার ওঠার? আসলে আমি আগেই উঠেছিলাম, আরিয়ানের জন্য দেরি হয়েছে। হয়েছে, বিয়ে শুধু তুমি করনি, আমরাও করেছি। এসব আদিক্ষেতা বাদ দাও। আপনাদের আদিমকালের বিয়ে আর আভার বিয়ে কি এক হলো? মেয়ের কথা শোনো, প্রথম দিন এসেই কিভাবে তর্ক করছে। আমার মেয়েটা তো তোমার থেকে 1000 গুণে ভালো। আল্লাহ জানে কোন কালো জাদু করছো। তবে তোমার মেয়েকেও বলো কালো জাদু করতে, এতে অন্তত ওকে আমার সহ্য হবে। এই মেয়ে হাসবে না। আর তুই মেয়েদের মাঝে কথা বলছিস কেন? আমার বউকে কেউ কিছু বললে তো আমি বলবোই। হাই হাই হাই, ছেলের কথা শোনো। একদিনের মধ্যেই বশ করে ফেলেছে। তোদের নিয়ে তোরাই থাক। আচ্ছা থাকবো, এমনিতেই তো এটা ওর বাড়ি, তুমি আর নীলা তো মেহমান। শোনো মেয়ে, বাড়ির বউ হিসেবে আজ তুমি সবার জন্য কিছু রান্না করবে, এটা নিয়ম। আচ্ছা করব। বাহ, একবারই রাজি হয়ে গেলে যে। আমি তো আর নীলা না যে কিছু রাখতে পারি না। নীলিমা এত অপমান সহ্য করে আর 1 মিনিটও দাঁড়ালো না। আরিয়ান তো হাসতে হাসতে শেষ। এরপর আনিকা রান্নাঘরে গেল কিছু বানাতে। আরিয়ান হেল্প করতে গিয়েছিল, কিন্তু আনিকা পাঠিয়ে দিয়েছে। সকালে নাস্তা করতে নিল। নীলা তো মুখ ফুলিয়ে বসে আছে। নীলা তো শিওর এই মেয়ে কিছু পারবে না, আরও 1 বস্তা কথা শুনিয়ে দিবে। কিন্তু ওর ধারণা ভুল হলো। আনিকা খুব ভালো করে সকালে নাস্তা রেডি করেছে, সবার জন্য আলাদা আলাদা। আরিয়ানের জন্য প্রোটিন শেক, জ্যাম, পাউরুটি ও ফ্রুটস কাটা। আরশের জন্য পরোটা ও ডিমবাজির সাথে দুধ চা। নীলার জন্য মিল্ক শেক,
মাটা শেক দিয়ে সফট কেক মাখানোর সাথে সালাদ কেটে সাজানো। নীলিমার জন্য একটু আলাদা করে পায়েস পাক করেছে। নীলিমাও নীলা তো পুরো হা হয়ে আছে। এসব তুমি করেছো? দেখতে তো খুব টেস্টি মনে হচ্ছে। এই সবাই শুরু করো। তুমি জানলে কিভাবে সকালে কার নাস্তা কি? বউ আমার, আমি বলেছি। খালা পায়েস কেমন হয়েছে? ভালোই তো, একটু চিনি বেশি হয়েছে। তা আমার জন্য পায়েস কেন? আসলে আমি খুব তেতো তো, আপনার মুখে মিষ্টির দরকার, তাই বেশি চিনি দিয়ে পায়েস করলাম। সবাই হেসে দিল। নীলিমার আগে আর কিছু বলল না। খাওয়া শেষে আরস জোর করে আনিকাকে কিছু বকশিস দিল আর বলল একটু পর রেডি হয়ে নিতে। দুপুরে রেডি হয়েছো? তাড়াতাড়ি চলো, ছোট বাবা গাড়ি নিয়ে ওয়েট করছে। এই তো হয়ে গেছে। বাহ, আভার বউকে তো চিনলামই না। আসো বেব। এই দূরে থাকেন, এখন যেতে হবে, চলেন। আনিকা একটা ব্রাইডাল গাউন পরেছে ব্লু কালারের, হাতে ব্যাসলাইট, চুল ব্রাইডাল স্টাইলে খোপা করা, মাথার একপাশে ছোট একটা ডায়মন্ডের টায়রা, কানে বড় বড় বাহুবলী, গলায় একটা লকেট। আরিয়ান পরেছে সাদা শার্ট, উপরে নীল কোট, সাদা প্যান্ট, ব্লু শু, হাতে ঘড়ি, চুলগুলো একপাশে স্লাইড করা, কোটের পকেটে একটা গোলাপ। তারপর ওরা গাড়িতে করে রওনা দিল রিসেপশনের জন্য। সেখানে পৌঁছালো। লাইটিং করে বিভিন্নভাবে খুব সুন্দর করে সাজানো হয়েছে পুরো কমিটি সেন্টারকে। আর সেখানের খাবারের আইটেমগুলোও দারুণ। আনিকা তো ওর ফ্যামিলিকে পেয়ে জড়িয়ে ধরলো। তারপর সঞ্জুদের সাথে গল্প করতে লাগলো। কেমন কাটলো বাসা? নিজের বেলায় দেখিনিস? তা তো দেখবই, কিন্তু আরিয়ান কি গিফট দিল সেটা দেখা। এইটা দিয়েছে। ও ওয়াও, এটা তো মনে হয় গোল্ডের ওপর ডায়মন্ড বসানো। ব্রেসলেটটা খুব সুন্দর। তা তুই কি দিলি? আমি কি দিব? তুমি তো ওকে মন মতো রোমান্স করতে দিয়েছো। আহা, তোরে আমি থাপড়ামো। বাহ, উচিত কথা বললেই দোষ। হ্যালো লেডিস, কি খবর? তেমন কিছু না, ও আপনার বদনাম বলছিল। কি? কেন? এই ওর কথা বিশ্বাস করো না তো। আপনাদের গল্প হলে চলেন, খেয়ে নেই। তারপর সবাই যথারীতি অনুষ্ঠান পালন করলো। নীলা অবশ্য আরিয়ানের সাথে চিপকাতে চেয়েছিল, কিন্তু আনিকা আর সঞ্জুর জন্য পারেনি। অনুষ্ঠান শেষে বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গেল। রাতে আবার সব সাজিয়ে গুছিয়ে রেডি করা হলো। আনিকা হালকা পিঙ্ক কালারের একটা শাড়ি পরে, হালকা গহনা পরে রেডি হয়ে আছে আরিয়ানের জন্য। আরিয়ান আসলো। সত্যি বলতে তোমাকে সিম্পলি সুন্দর লাগে। ন্যাকামি। চলো। কোথায়? বারান্দায়। আনিকা বারান্দায় গিয়ে দেখে সেখানে দোলনাটা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো। সামনে টেবিলে কিছু সফট ড্রিঙ্ক ও চকলেট কেক এসব রাখা। নট ব্যাড, ছোটখাটো পার্টি। আজ এখানে রাত থাকবো। তা এমন একটা রোমান্টিক মুহূর্তে একটা গান শোনাও। জো হুকুম মেরি আকা। পরের দিন আনিকা ধোয়া ওঠা কফি নিয়ে বাড়ির পিছনের বাগানটায় হাঁটছে, একদম একা। সকালবেলা এমন সময় আরিয়ান পিছন থেকে জড়িয়ে ধরে। কি হলো, এত সকালে একা একা ঘুরছো? কিছু না, এমনি একটু মিষ্টি বাতাস নিচ্ছিলাম। ও, আমাকেও ডাকতে। তুমি ঘুমাচ্ছিলে তাই ডাকিনি। ও, একটা কথা ছিল। কি? আমরা পরশু যাচ্ছি। কোথায়? ইন্দোনেশিয়া। কি? আরে আসতে চিল্লাও, ছোট বাবা গোপনে আমাদের জন্য টিকিট কিনে রেখেছে। কি দরকার এত দূর যাওয়ার? তারপর খালা জানলে আরো চেতবে। সে জানলে তবে? মানে? তা সময় আসলে বুঝবে। হোয়াট দ্য ফাউ কথা। আচ্ছা তুমি থাকো এখানে, আমি নাস্তা বানাতে যাই। কোনো দরকার নেই, তুমি শুধু আমার জন্য মিল্ক শেক বানাও, বাকি নাস্তা সার্ভেন্টরা বানাবে। অ্যাজ ইউর উইশ। আনিকা সেখান থেকে চলে আসলো আর আরিয়ানও নিজের রুমে চলে গেল অফিসের কিছু কাজ ল্যাপটপে সেরে ফেলতে। আনিকা মিল্কশেক বানাচ্ছে ঠিকই, কিন্তু ওর মাথায় অন্য চিন্তা। গতকাল ওর ঠিক মনে আছে খালা ছোট বাবাকে আরস বলে ডেকেছিল। তবে কি এই সেই আরস? কিন্তু না, তা কিভাবে হবে? সেই আরস তো একটা ডগবাস, আর ইনি তো খুব ভালো। এসব ভাবছে আর আনমনে দাঁড়িয়ে আছে আনিকা। এমন সময় নীলা আসলো। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। এইভাবে এত মনোযোগ দিয়ে কার কথা ভাবছো? কই না তো, তেমন কিছু না,
কিছু লাগবে তোমার? একদম আমার সামনে বাড়ির বউ হওয়ার ন্যাকামি করবে না। আমার কিছু লাগলে তো আমি নিজেই নিয়ে নেব। তবুও তুমি তো দুদিন পর চলেই যাবে, এ বাড়িটাও আমার থাকবে, আর আরিয়ানও। একটু বেশি হয়ে যাচ্ছে না? ভুলে যেও না, আরিয়ান আমার এক সময়ের বিএফ। বিএফ না, এক্স বিএফ। তাও আবার তুমি কিভাবে জোর করতে তা সবাই জানে। আই জাস্ট হেট ইউ। এবার তুমি আসতে পারো মিস মোহমান। নীলা এত অপমান সহ্য করতে না পেরে চলে গেল, আর আনিকাও একটা হাসি দিয়ে আরিয়ানের রুমে চলে গেল কফি দিতে। নিজের রুমে বসে রাগে ফুঁসছে নীলা। এত অপমান তাকে এর আগে কোনোদিন কেউ করার সাহস দেখায়নি। এমন কিছু করতে হবে যেন আনিকা আরিয়ানকে ভুল বুঝে। এসব ভেবেই একটা ডেভিল স্মাইল দিল নীলা। এখন তুই বুঝবি কত ধানে কত চাল। আরশ খুব সুন্দর করে গানটা শেষ করলো। আনিকা এতক্ষণ দাঁড়িয়ে থেকে গানটা শুনছিল। বাবা আসবো? এটা আবার জিজ্ঞেস করা কি আছে? আসো মা। আপনার চা। খুব ভালো হয়েছে। আপনি তো খুব সুন্দর গান করেন। ওই একটু গাই আর কি। তাই তো বলি, আরিয়ান এত সুন্দর গান গায় কিভাবে? আপনার কাছ থেকেই পেয়েছে। ওই একটা সময় গেতাম একজনের জন্য। আল্লাহ, নামটা যেন আয়না না হয়, তবে তার প্রতি আমার এক ঘৃণা জমে যাবে। ইটস পার্সোনাল, পরে কখনো বলবো। ও, আমার ছেলে মেয়েরা যাবে, তা ভালো জায়গায় হওয়া দরকার। খুব ভালো চয়েস আপনার। তাছাড়া এখন নাকি সেখানে শীত। যাই হোক, টিকিট কি পেয়েছো? পেয়েছি বাবা, কিন্তু এইসবের কি দরকার ছিল? অবশ্যই দরকার ছিল। এখানকার দিনে বিয়ের পর ঘুরতে যাওয়াটা একটা অভ্যাস ছেলে মেয়েদের। আমাদের সময় এসব ছিল না। তো কেমন ছিল? আমরা তো চিঠিতে কথা বলতাম, ট্রেনে করে ঘুরতে যেতাম। বিয়ের পর ঘুরতে তো দূর, বড়দের সামনে বউয়ের সাথে কথা বলতাম না। হোয়াট? নিজের বউয়ের সাথে কথা বলতেও বাধা? আরো কত কি। তা আপনি কেন বিয়ে করলেন না কখনো? কাউকে কষ্ট দিয়েছি, একটা ছোট ভুলের পরিণাম সারাটা জীবন ভুগছি। ও আচ্ছা বাবা, আপনি থাকুন, আমি রুমে যাই। যাও মা। আনিকা আর সেখানে থাকলো না, চলে আসলো। মনে শুধু একটাই প্রশ্ন, কে সে যার জন্য ছোট বাবা পুরোটা জীবন একা কাটিয়ে দিচ্ছে? সে হয়তো খুব ভাগ্যবতী। এসব ভাবতে ভাবতেই নিজের রুমে চলে এলো আনিকা। এসে দেখে রুমের অবস্থা পুরো বস্তি বানিয়ে রেখেছে আরিয়ান কাপড় চোপড় দিয়ে। এসব কি আরিয়ান? সব এখনই রেডি করো যান। তা তুমি রুমের 12টা বাজিয়ে দিলে। আরে রাখো, আমি তো খুব খুশি। মন মতো রোম্যান্সও করতে পারবো, কেউ বাধা দিবে না। পাগল একটা। আর তোমার জন্য এই গিফটটা। কোনটা? এই যে। ও ওয়াও, এত সুন্দর গোল্ডেন কালারের শাড়ি। এই শাড়িটা সেখানে গিয়ে পরবে, আর সেদিন পরবে যেদিন তুমি সম্পূর্ণ আমার। আর কিছু শীতের কাপড়ও নিয়ে নিও, এখন সেখানে শীত। আচ্ছা। আর হ্যাঁ, নীলা বা খালার সামনে ভুলেও বলবে না আমরা ইন্দোনেশিয়া যাচ্ছি, বলবে সাজেক যাচ্ছি। কেন? তা সময় আসলেই বুঝবে। আপাতত যা বলছি তাই করো। ওকে বেবস। এভাবেই দুদিন কেটে গেল। ওরা ফ্লাইটের জন্য প্রস্তুত। ফ্লাইটের দিন সকালে কিছুক্ষণের মধ্যেই আনিকা ও আরিয়ান ফ্লাইটের জন্য রওনা দিবে। আপাতত সব গুছানো শেষ। এখন সবার কাছ থেকে ওরা বিদায় নিচ্ছে। আনিকা একটা সাদা স্কার্ট ও চেকের শার্ট পরেছে, সাথে হালকা মেকআপ ও জুয়েলারি। আর আরিয়ান সাদা শার্ট প্যান্ট ও ঘড়ি পরেছে, একটু বিদেশি বিদেশি ভাব আর কি। আচ্ছা বাবা, আমরা তো বের হচ্ছি। সাবধানে যেও মা। আরিয়ান, ভালোভাবে ওর খেয়াল রাখবি। আর কিছু লাগলে তোর কাছে তো চেক আছেই। কোনো চিন্তা করো না ছোট বাবা, সব ঠিক হবে। আমি পৌঁছেই কল করব। আচ্ছা, টেনশন করবো না। বাবা, আপনার ওষুধ ঠিক টাইমে মতো খাবেন। বাবা রে বাবা, আজকালকার ছেলে মেয়েদের কি ঢং, হানিমুনে যেতে হয়। কি করবে বলো, তোমাদের আদিম যুগ আর আমাদের যুগ তো এক না। তবু তোমার তো ঢং একটুই বেশি। কি আর করার, তুই বিয়ে ছাড়া এত ছেলেকে নিয়ে ঘুরলি, আমি কি আমার বউয়ের সাথেও যাবো না? সবার সামনে এভাবে মুখের উপর জবাব পেয়ে নীলা ও নীলিমা দুজনেই চুপ হয়ে গেল। আরিয়ান ও আনিকা সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল।
ইন দ্য প্লেনে। আই এম সো হ্যাপি আরিয়ান, আমি ফার্স্ট প্লেনে উঠলাম। আরও তো চমক বাকি, আগে ওই দেশে চলো। তুমি এর আগেও এসেছিলে? প্লেনে তো আমি আরও অনেকবার উঠে অনেক দেশে গিয়েছি, কিন্তু ইন্দোনেশিয়া এই ফার্স্ট। উফ, আচ্ছা এখানে কি বরফের বৃষ্টি হয়? হবে হয়তো। এই এয়ারক্রাফট জানি কি বললো? বলছে ঘুমাও। দূর, ফান করো না। আসল মজা তো সেখানে গিয়ে হবে হানিমুনে। আরিয়ান। কিছুক্ষণ পর প্লেন উড়তে লাগলো। আনিকা তো ভয়ে শেষ। যতই ইন্টারেস্ট থাকুক, এখন ভয় করছে। নিজেকে অনেক হালকা লাগছে আর মনে হচ্ছে সব ঘুরছে। কিছুক্ষণ পর আরিয়ানের ডাকে আনিকার হুঁশ ফিরে। কি গো, ঘুমিয়ে গেলে নাকি? আরিয়ান, আমি বেঁচে আছি। এই তো কত খুশি ছিলা ওঠার জন্য, আর এখন ভয় শেষ। যাই হোক, ওঠার সময় শুধু এমন হয়, এখন পুরো সময় শুধু এনজয় করো, বাহিরে তাকাও। আনিকা নিচে তাকালো আর দেখি হা হয়ে গেল। মেঘগুলোকে তুলোর মতো মনে হচ্ছে। একটু একটু ঘরবাড়িও মানুষ দেখা যায়। ঘরবাড়িগুলো ম্যাচ বক্সের মতো, আর মানুষ, গরু, এগুলো পিঁপড়ার দল। আনিকা তো খুব হ্যাপি। এভাবে একটা সুন্দর অ্যাডভেঞ্চারের মাঝেই ওরা পৌঁছে গেল ইন্দোনেশিয়া, ইন দ্য ইন্দোনেশিয়া। আনিকা খুব আনন্দ নিয়েই বিদেশের মাটিতে পা রাখলো। চারপাশটা দেখছে। এয়ারপোর্ট যদি এত সুন্দর না হয়, জানি দেশটা কত সুন্দর হবে। এয়ারপোর্টের বাইরে এসে ভালো করে সব জায়গা দেখতে লাগলো। আরিয়ান, এত সুন্দর জায়গা হয়? এটা তো কিছুই না, তুমি হোটেলে গিয়ে এর আশেপাশের জায়গায় চলো। এখনই চলে যাব, আগে একটু ঘুরি। না, এখন জার্নি করে এসেছি, পরে। এখন চলো হোটেলে যাই। আরিয়ান একটা গাড়ি নিয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা দিল। সারা পথ আনিকা ছবি তুলতে তুলতে শেষ। আরিয়ান তো ওর কাণ্ড দেখে শুধু হাসছে। অবশেষে গাড়ি হোটেলের সামনে গিয়ে থামলো। এ যেন এক বিশাল হোটেল। আনিকা তো হোটেলের উপর ক্রাশ খেয়ে গিয়েছে। এত সুন্দর চারপাশটা। এরকম হোটেল শুধু টিভিতে দেখা যায়। চলো ভেতরে যাই। চলো। ওরা ভিতরে গেল। হোটেলটা ভিতরে খুব সুন্দর। দুপাশ থেকে ঘুরিয়ে একটা আলাদা স্টাইলে সিঁড়ি দেওয়া। অনেক বড় হলো রুম। পাশেই রিসেপশন সেন্টার। আরিয়ান গিয়ে সেখানে বসা মেয়েটার সাথে কথা বলে তাদের রুমের চাবিটা নিয়ে এলো। ওরা ওদের রুমে গেল। আনিকা তো পুরো অবাক। ও ভেবেছিল কি আর এখানে কি, এটা রুম নাকি গার্ডেন। ভিতরে কাগজের ফুল ও গাছ দিয়ে এমনভাবে ডেকোরেশন করা যেন দেখলে মনে হবে রিয়েল। তারপর বেডের চারপাশে গাছ, ঘরে ছোট ছোট কতগুলো টব, প্রত্যেকটাকেই নকল ফুল ও ছোট ছোট গাছের সমাহার। আরিয়ান, এসব কি? এই হোটেলটাকে সবাই গ্রিন কস্ট হোটেল বলে। এর বাহিরে একরকম, ভিতরে আরেক। ওয়াও। এই হোটেলের প্রতিটা রুমে এভাবে ফুল গাছ দিয়ে সাজানো। এক সেকেন্ড, এই বেডে কি? দেখো কি। এই আস্তে চিল্লাও, কি হয়েছে? টিকটিকি তেলাপোকা। আর এইগুলো নকল। জায়গাটাকে যেন রিল মনে হয়, তাই অনেক জায়গায় নকল পোকা রাখা। ধুর, এটা কোনো কথা? যাই হোক, রাত হয়ে যাচ্ছে, লাইট জ্বালাও। আচ্ছা। এই দাঁড়াও, কি করছো? তুমিই তো বললে লাইট জ্বালাতে। এত সুন্দর জায়গার সৌন্দর্য এই বড় লাইট জ্বালালে নষ্ট হবে। একথা বলে আরিয়ান রুমের লাইট অফ করে দিল আর সকল টপের ভিতর থাকা একটা করে লাইট জ্বালিয়ে দিল। এখন যেন পুরো রুমের লুকটাই বদলে গিয়েছে। খুব সুন্দর লাগছে। সব টপে রং বেরঙের লাইট। এই হোটেলের মালিককে বিয়ে করতে চাওয়া আমার অবুঝ মন। কি? কিছু না, আমি গোসল করতে গেলাম। আমিও যাব। এই, এখন এটা কোনো টাইম না, আমি ক্লান্ত, গোসল করে ঘুমাবো। দূর, মেয়ে বলে কি, হানিমুনে এসে কেউ ঘুমায় নাকি? আনিকার কথা না বলে সোজা জামা নিয়ে গোসলখানায় চলে গেল। আরিয়ানও জোর করে ঢুকেছে। আরিয়ান, না, বুঝছি, তোমারে বলে লাভ নেই। এভাবে ওরা গোসল করে ডিনার শেষ করে ঘুমিয়ে যায়। পরের দিন নিজের রুমে বসে রাগে গজগজ করছে নীলা। কেউ ওকে এভাবে বোকা বানালো আর ও বুঝতেও পারলো না। লাইফে ফার্স্ট টাইম ওর সাথে এমন হয়েছে। ছাড়বো না ওদের আমি। কি ভেবেছে ওরা নিজেদের? আহা, সে কখন থেকে চিল্লাচিল্লি করছিস? কি হয়েছে বলবি তো? মা, তুমি জানো না ওরা তোমাকে আর আমাকে কত বড় বোকা বানিয়েছে? মানে? ওরা আমাদের বলেছে সাজেক যাচ্ছে, কিন্তু ওরা সাজেক চায়নি, ওরা অন্য কোথাও গিয়েছে। তুই কিভাবে বুঝলি?
আমি সাজেকের সব হোটেল খোঁজ নিয়েছি, ওরা নেই। আমাদের মিথ্যা বললো কেন? হয়তো ভেবেছি আমি কিছু করব। তো এখন এরা কোথায়? আমি আরুস বাবার ঘরের সামনে দিয়ে যাবার সময় শুনেছিলাম উনি ইন্দোনেশিয়ার ফ্লাইট নিয়ে কি যেন ফোনে বলছিল। তার মানে ওরা দেশের বাহিরে? হ্যাঁ। তবে তো করার কিছু নেই। কে বলেছে কিছু করার নেই? এখানে বসে কি করবি? সেটি তো সময়ই বলে দেবে। একথা বলে নীলা নিজের ফোন হাতে নিয়ে কয়েকটি টেবিল হাসি দিল। তারপর ফোন থেকে আনিকার ছবি বের করলো। এবার তুমি বুঝবে নীলা কি চিজ। এদিকে ইন্দোনেশিয়া, আনিকা এখন টেনশনে শেষ। সকালে এভাবে রাগ করাটা বোধহয় ঠিক হয়নি। সেই তখন যে আরিয়ান গিয়েছে আর আসার নাম নেই। কয়েকবার ফোনও দিল, তবে সুইচ অফ। ফ্ল্যাশব্যাক। আরিয়ান প্লিজ ওঠো, আর ঘুমাতে হবে না, চলো ঘুরতে যাই। না, ঘুমাও পরে। পরে মানে কখন? আরে পরে গেলে তো সকালের আবহাওয়াটা উপভোগ করা যাবে না। আরে এত কথা না বলে শুয়ে থাকো, ঘুমাবো। কুম্ভকর্ণের মতো তুমি ঘুমাও, আমি গেলাম। আনিকা আর কিছু বলল না, জানে আরিয়ানকে কিছু বলে লাভ নেই। তার থেকে নিজে নিজে রেডি হয়ে চলে যাওয়াই ভালো। যেই বাবা সেই কাজ। আনিকা একটা পিঙ্ক কালারের লং জামা পরেছে, তার উপর সাদা শার্ট, সাদা শু, চুলগুলো জুটি করা, হাতে ব্যাসলাইট, ঠোঁটে হালকা লিপস্টিক। এদিকে কিছুক্ষণ পর আরিয়ানের ঘুম ভাঙল। উঠে ফ্রেশ হয়ে আনিকাকে খুঁজতে লাগলো, দেখলো আনিকা নেই। কিছুক্ষণ খোঁজার পর আনিকাকে না পেয়ে আরিয়ানের টেনশন, মেজাজটা গরম হয়ে গেল। সে রিসেপশনের মেয়েটাকে আনিকার ছবি দেখানোর পর সে বলেছে আনিকা পিছনের রেস্টুরেন্টের দিকটায় গিয়েছে। আরিয়ান সেখানে গিয়ে দেখে আনিকা বসে বসে বার্গার খাচ্ছে আর ইচ্ছা মতো ছবি তুলছে। এসব কি? রাগ করো না প্লিজ, আসলে খিদাও লেগেছিল, আবার ঘুরতেও যেতে মন চাচ্ছিল তাই। চুপ, একটা কথা বলবা না। সব সময় এত বেশি বুঝো কেন? আরে তুমি এভাবে রিয়্যাক্ট করতেছো কেন? তো কিভাবে রিয়্যাক্ট করব তুমি জানো? আমার কত টেনশন হয়েছে। এই জন্য তোমাদের মতো মিডিল ক্লাসদের নিয়ে কোথাও ঘুরতে গিয়ে শান্তি নেই। তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো। ও তাই? উচিত কথা বলছি বলে এখন একদম গায়ে লাগছে তোমাকে তো। আরিয়ান আর কিছু বলার আগেই আনিকা সেখান থেকে কাঁদতে কাঁদতে রুমে চলে গেল। আশেপাশের কেউ ওদের ভাষা না বুঝলেও এটা তো ঠিকই বুঝেছে যে ওরা ঝগড়া করছিল। আরিয়ান বুঝতে পারছে ও রাগের মাথায় কেমন মিসবিহেভিয়ার দেখিয়েছে, তাই ও পিছে গেল রাগ ভাঙাতে। আই এম সরি, আসলে রাগের মাথায় কি থেকে কি বলে ফেলেছি জানি না। আমার মতো মিডল ক্লাসের কষ্টের বা কি আসে যায়? এভাবে কেন বলছো? আসলে খুব রাগ উঠেছিল, তাই কি থেকে কি যেন বলে ফেলেছি। প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। না চলো, এখন আমরা ঘুরবো। হানিমুনে এসে মুড অফ করে রাখতে হয় না? আমার মুড দিয়ে কার কি আসে যায়? প্লিজ যাও এখান থেকে। আরিয়ান আর কথা বাড়ালো না, কারণ সে আনিকার রাগ ভালো করে জানে। এখন যা করতে হবে আরিয়ানকেই করতে হবে। ফ্ল্যাশব্যাক শেষ। এসব ভাবতে ভাবতেই আনিকার ফোনে একটা কল এলো, যেটা শুনে আনিকার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। ফোনের অপর পাশে নিজের স্বামীকে জ্যান্ত পেতে চাইলে হোটেলের একদম উপরের তলা 172 নম্বর রুমে চলে এসো। একথা বলেই অপর পাশে লোকটা ফোন কেটে দিল। এরপর আনিকা কয়েকবার কল করেছে, কিন্তু কেউ ফোন ধরেনি। ভয়ে আনিকার হাত পা কাঁপছে। কে করবে এসব? নীলা নাকি শুভ? সত্যি যদি আরিয়ানের কিছু হয়ে যায় তবে আনিকা বাঁচবে না। এসব ভেবে আনিকা আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে সিঁড়ির কাছে চলে গেল। তারপর একদম উপরের তলা পর্যন্ত দৌড়ে সিঁড়ি দিয়ে পৌঁছালো। খুঁজে খুঁজে 172 নাম্বার রুমটাও বের করলো। হার্টবিট যেন খুব কাঁপছে। কাঁপা হাতে দরজাটা খুললো। ভিতরে খুব অন্ধকার। আনিকা ভয়ে ভয়ে ভিতরে ঢুকলো। সাথে সাথেই ধম করে সব লাইট অন হয়ে গেল আর গানের আওয়াজ শুরু হলো। আই লাভ ইউ সুইটার। খুব সুন্দর করে গোলাপের পাপড়ি দিয়ে নিচে লেখার কথাটা। আনিকা হা করে চারপাশটা দেখছে। খুব সুন্দর করে রুমটা সাজানো। আর আরিয়ান এক পাশে টেবিলের উপর বসে গান গাওয়া শেষ করলো। তার মানে এগুলো সব আরিয়ানের প্র্যাঙ্ক ছিল। আরিয়ান কিছু না বলে আনিকার সামনে এসে কানে ধরে উদ্বোস করতে লাগলো আর বলতে লাগলো, সরি, আর কখনো এভাবে রাগ দেখাবো না, পাক্কা।
আরে বাচ্চাদের মতো এসব কি করছো? ওঠো। আগে বলো মাফ করেছো? হ্যাঁ করেছি, ওঠো এবার। এসব কি সারপ্রাইজ দিবা ভালো কথা, কিন্তু একটা ফোনও তো করতে পারতা। কত টেনশনে ছিলাম জানো। ওকে সরি, এবার এই ছোটখাটো হানিমুন পার্টিটা এনজয় করা যাক। লেটস কাট দ্য কেক। আরিয়ান ও আনিকা এভাবেই বাকিটা সময় খুব ভালো করে এনজয় করলো। এভাবে আরও 2-3 দিন চলে গেল। ওরা নানান জায়গায় ঘুরেছে, খুব আনন্দ করেছে। এভাবে একদিন আরিয়ানের ফোনে আননোন নম্বর থেকে একটা মেসেজ আসলো। আরিয়ানের যেন মেসেজটা দেখে মাথার উপর আকাশ ভেঙে পড়েছে। কয়েকটা ছবি দেওয়া। প্রথমে ছবিগুলো দেখে যেন ও এতটাই শকড হয়ে গিয়েছিল যে মুখের ভাষা হারিয়ে ফেলেছিল। কিন্তু পরে নিজের ভালোবাসার কারণে সবটা বুঝতে পেরে ও চুপ হয়ে যায়। কাজটা তুই একদমই ঠিক করলি না। কার সাথে কথা বলছো? কারোর সাথে না। কি হয়েছে? আমি কি কিছু করছি? এত রাগে রাগে ভাব কেন? না, তুমি কিছু করনি। একটা কাজ করো, সব কিছু গুছিয়ে নাও, আমরা আজই দেশে ব্যাক করব। কি? কিন্তু কেন? এখনো তো অনেক যাওয়ার জায়গা বাকি আছে। এত কথা না বলে যা বলছি করো। আনিকা আর কিছু না বলে মন খারাপ করে গোছাতে লাগলো। নিশ্চিন্ত খুব বড় কোনো ব্যাপার নয়তো আরিয়ান এভাবে কিছু বলতো না। সেদিন সাথে সাথে ওরা ফ্লাইটে করে দেশের উদ্দেশ্যে রওনা দিল, ইন্দা বাংলাদেশ। সেই কখন থেকে ঘরের সবাই আরিয়ানকে এটা সেটা জিজ্ঞেস করে যাচ্ছে, কিন্তু আরিয়ান কোনো উত্তর দিচ্ছে না। শুধু নীলার আসার অপেক্ষা করছে। কিছুক্ষণ পর নীলা আসলো, আর সাথে সাথে আরিয়ান গিয়ে নীলার গালে একটা চড় লাগিয়ে দিল। আরিয়ান, তুমি আমার মেয়েকে এত জোরে থাপ্পড় মারলে? চুপ, নয়তো তোর কপালেও শনি আছে। আরিয়ান কি হয়েছে? এভাবে উল্টাপাল্টা কাজ না করে আগে বল কি হয়েছে। কি হয়েছে? এই অসভ্য মেয়েটাকে জিজ্ঞেস করো। বাবা, ও কি করেছে? কি রে নীলা, তুই কি করেছিস? কি হলো বল। আরে বাবা, ও কি বলবে? ওর বলার মুখ থাকলে তো বলবে। তুই বল, তুমি কি হয়েছে? তবে শুনো, এই অসভ্য মেয়েটা আমার আর আনিকার মাঝে ভুল বোঝাবুঝি করানোর জন্য আনিকার ছবিকে বাজেভাবে এডিট করছে। কি? আমি বিশ্বাস করি না। ছি নীলা, তুমি এতটা নীচ। আর কোনো কথা না, তোমরা মেয়ে এখন আমার বাসা থেকে বেরিয়ে যাও। আমাকে ক্ষমা। তোরা যাবি নাকি পুলিশ ডাকবো? নীলার কথা বাড়ালো না। এখন যদি ও কিছু বলে আরিয়ান ওকে খুন করেই ফেলবে। তাই ওরা মা মেয়ে মাথা নিচু করে চলে গেল। আমাকে ক্ষমা করে দাও মা। আহা বাবা, আপনি কেন ক্ষমা চাচ্ছেন? আমাদের বাসায় এসে তোমাকে এত কষ্ট করতে হলো। এতে আপনার কোনো দোষ নেই, সবই ভাগ্য। তোমাকে আমার আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে। কি বাবা? সেটা না হয় কাল বলবো, এখন গিয়ে তুমি আরিয়ানকে সামলাও। আরিয়ান? আরে কি হয়েছে? তুমি আমাকে এতটা বিশ্বাস কেন করো? একবারও তোমার মনে হয়নি যে এই ছবিগুলো সত্য? আমি সত্যি শুভর সাথে। ভালোবাসায় বিশ্বাস থাকতে হয়। তাই তো তোমাকে আমি এত ভালোবাসি। আমিও। এভাবে ওরা রাতে ঘুমিয়ে গেল। পরের দিন আজ সকাল থেকেই আনিকা শুধু আরশের সাথে কথা বলার জন্য অপেক্ষা করছে। এই তো একটু আগে আরিয়ান অফিস চলে গিয়েছে, এখন সুযোগ। বাবা আসবো? হাই মা। কি বলবে বলো? তার আগে তুই বল, আমার কথা যদি তোর বিশ্বাস না হয় এটা আমাদের বাবা মেয়ের সম্পর্কের কিছু হবে না। আচ্ছা বাবা বলো। শোন তবে, আরুষ আয়ানার ও তার সম্পর্কে সব কথা আনিকাকে খুলে বলল, আর এটাও বলল যে কেন সেদিন সে বিয়েটা আটকায়নি। আমার মা তোমাকে সত্যি খুব ভালোবাসতো। সবার কপালে ভালোবাসা মানুষের সাথে থাকাটা লেখা থাকে না? হয়তো। তোকে একটা কথা বলবো, রাখবি? কি বাবা? আরিয়ানকে কখনো ছেড়ে যাস না। এই পৃথিবীতে খুব কম মানুষ তার প্রথম ভালোবাসা মানুষটাকে জীবনসঙ্গী হিসেবে পায়। চিন্তা করো না বাবা, কোনোদিন ওকে ছেড়ে যাব না। আনিকা আর কিছু না বলেই বেরিয়ে গেল রাতের বেলা। আরিয়ান এখানে কেন নিয়ে এলে? এমন আবহাওয়াতে এখানে বসে একটা গান না হলে চলে? পারবে সারাটা জীবন আমাকে এভাবেই ভালোবাসতে?
পারবো শেষ নিঃশ্বাস পর্যন্ত। আর আমার এই পাগলো বাজে স্বভাব তোমাকে সারা জীবন সহ্য করতে হবে। করব। সমাপ্ত।